5-6 এ থাকতেই মানে মাইন্ডসেট আশেপাশের মানুষজন করে দিছিল যে আদনান বুয়েটের সিএসই তেই করবে। আমার বাবা-মা চায়, আমার ফ্যামিলি চায়, বাট আমি প্রেশার ফিল করতেছি। আরেকটা হচ্ছে আমিও জানি যে আমি তো পাবোই। ১ম ধাক্কা খাইলাম এটা যে এমডিসি তে ফর্মই মানে আসলে জমা দিতে পারি নাই। আদনান আমি তোমার পায়ে পড়ি। তুমি তোমার প্রিপারেশন নাও। পরীক্ষা দিতে পারবা কি পারবা না সেটা পরের ব্যাপার। হ্যাঁ, চোখের সামনে দেখতেছি আমার আম্মার সাদা চোখ হচ্ছে মানে ওই যে আ রক্ত যাওয়ার মতো পুরা লাল হয়ে গেল। রিয়াড লুপে যে একবার ঢুকছে, খুবই স্ট্রং মানে মাইন্ডসেটের মানুষ না হইলে সো ড্যাম ডিফিকাল্ট। ২ টা জিনিস, এক হচ্ছে জব আর বিয়ে। এই ২ টা জিনিস আমি করছি যে এটার পরে মানে আমার আম্মা মানে লিটারালি তার ছেলে গোল্ড মেডেল পেয়ে গেছে, অলিম্পিকে জিতে গেছে এইরকম খুশি হয়েছিল। তো ইন্টারেস্টিংলি ওইখান থেকে আমরা প্রায় ৬ বছরের মতো প্যাসিভ রেভিনিউ পাইছিলাম এবং 1 crore ছাড়াই গেছিল আমাকে। আমার যে ফ্রেন্ডরা বেরোচ্ছে ওরা বের হয়ে মানে যা করতেছিল সেই তুলনায় আমার তখন অনেক ইনকাম। বিয়ের আগ পর্যন্ত আমি পাবলিকলি বলে বেড়াইতাম আমি শ্বশুর-শাশুড়ি বলছে। তো উনারা এইটাতে খুবই একটা হ্যাঁ। মানে কি বলবো ধাক্কা খাইছিল। ইশফাক ভাইয়ের তো এটা খুবই স্পেশাল। অনেকগুলা স্পেশাল জিনিস আছে। তার মধ্যে এটা একটা যে উনি কিন্তু একদম ডাউন থেকে শুরু করে টপ যে কারো সাথেই উনার মানে প্রজেক্ট রিলেটেড ইন্টারেকশন বা ইভেন যেকোনো ধরনের ইন্টারেকশন খুবই ওপেন এটা। মানে যে কেউই করতে পারে। বড়, বড় লিডারদের কিন্তু এটা একটা বড় গুণ হওয়া উচিত। মানে ওই যে আমাদের এখানে অডিয়েন্স আছে অনেকে যারা হচ্ছে নিজেকে ক্যারিয়ারে অনেক বড় হইতে চায়। সো ওদেরকে আপনি কি টাইপের এআই নিয়ে স্কিলড হইতে বলবেন? Google এর ব্রাউজার কেমন হবে? যে আমরা এখন ব্রাউজ করি কিভাবে? আমি নিজে ব্রাউজ করি না। Google এর যেটা হবে যে সাইডে একটা প্যানেল আসবে। ওইখানে আমি বলব যে, "তুমি অমুক ওয়েবসাইট ঘেঁটে অমুক জিনিসটা আমাকে কিনে দাও।" কিনে দিবে। কিনে দিবে। যেকোনো স্পেসিফিক কাজের জন্য পৃথিবীতে এই মুহূর্তে মানুষ এআই এর সাথে পারবে না। কেন পারবে না? সো আপনি যদি ৫ টা এআই টুলের নাম বলেন, এই টুলটা আপনি মনে করেন যদি কেউ শিখে তার ক্যারিয়ার ডেভেলপ করবে অথবা এখন শিখার জন্য পরবর্তীতে জব পাবে, এটা কোন ৫ টা হবে? সামওয়ান অ্যাকচুয়ালি যে বড়, বড় লিডার হইতে চায় কর্পোরেটে, তাদের জন্য যদি আপনি ৩ টা পরামর্শ দেন এই টাইমে, সেটা কি হবে? অলরেডি যেটায় চলে আসছে, এইটা দিয়েই মানে বাংলাদেশকে ১০০ বছর আগায় নেয়া যাবে। আমার প্রজেক্টকে ২০ বছর আগায় নেয়া যাবে। সালামু আলাইকুম এভরিওয়ান। আ আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি ওয়াকিল। আপনাদের একটা নতুন শো উপহার দিতে। নাম দ্য লিডার্স ডায়েরি। এখানে বেসিক্যালি আমরা যেটা করব আপনাদেরকে বড়, বড় কর্পোরেট লিডার্সদের সাথে পরিচয় করিয়ে দিব তাদের জার্নির সাথে এবং আপনাদের জব লাইফে বা আপনাদের ক্যারিয়ারে কিভাবে আপনারা ডিফারেন্ট, ডিফারেন্ট স্কিলস এ নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন সেটা নিয়েও আমরা ডিসকাশন করব ইনশাআল্লাহ। সো আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছে আদনান আবিদ ভাই। তিনি জয়েন করেছিলেন একজন এক্সিকিউটিভ হিসেবে এবং টিম মেম্বার হিসাবে। এখন তিনি হেড অফ এআই হয়ে সোহাগ ভাইয়ের সাথে পার্সোনালি কাজ করছেন। তিনি অন্যরকম গ্রুপের হেড অফ এআই হিসাবে আছেন। সো আজকে ভাইয়ের সাথে কথা বলব। সো আমরা উনার পুরা জার্নিটা শুনবো এবং আমাদের কে উনি কি টাইপের অ্যাডভাইস দিতে চান যে আমরা নিজেদের ক্যারিয়ার কিভাবে গ্রো করতে পারি সেগুলোও আমরা শুনবো। সালামু আলাইকুম আদনান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ছোটখাটো একটা ডেসক্রিপশন দিলাম ভাই। আপনার আহ পুরাপুরি আপনার ডেসক্রিপশন দিতে পারিনি। সো ১ম এই আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই যে এই যে 8 ইয়ার্স অফ জার্নি আম জয়েন করা থেকে শুরু করে এই পর্যন্ত আসার এক্সপেরিয়েন্সটা একটু যদি বলেন, তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, এই এক্সপেরিয়েন্স বলতে আমি তো জয়েন করছিলাম আসলে কনটেন্ট রাইটার হিসেবে। তো আ অন্য রকমের হচ্ছে রিক্রুটমেন্টের অনেকগুলা প্যাটার্ন আছে। এর মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে যে Facebook এ রিক্রুটমেন্টের জন্য পোস্ট দিতেন আরকি। তখনকার যিনি হেড অফ এইচআর ছিলেন হিমালয় ভাই। তো এখানে হচ্ছে উনি একটা পোস্ট দিছিলেন যে একটা ইট, একটা বালতি আর হচ্ছে আ সূর্য। এই ৩ টা জিনিস দিয়ে একটা হচ্ছে স্ক্রিপ্ট লিখে ওইটা আপনার মানে দিতে হবে আরকি। তো ঐখান থেকে উনি শর্ট লিস্টেড করে তারপরে হচ্ছে ঐখান থেকে ডাকছিলেন আরকি। তো ট্র্যাডিশনাল ওয়েতে আমার আসলে মানে জব করার কখনোই অত ইচ্ছা ছিল না। কিন্তু ওই টাস্কটা আমাকে এত ইন্ট্রিগ করছিল যে আমি হচ্ছে ওইটা আ মানে ফিল আপ করে পাঠাইছিলাম। পরে হচ্ছে আমাকে ওইভাবে পরে তো এসে দেখি এটা আসলে সোহাগ ভাইয়ের কোম্পানি, উদ্ভাসের সোহাগ ভাই। এই তো এইভাবে শুরু। পরে ওইখান থেকে আস্তে, আস্তে এটা কোন ইয়ারের কথা ভাই? এটা ২০১৭ র কথা। আচ্ছা, আচ্ছা। তখন আপনার কি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি শেষ হইছে আমার আরো ৪-৫ বছর আগে। শেষ হইছে বলতে গেলে বলতে হবে যে মানে আমি আসলে ছেড়ে দিছি বা আমার কমপ্লিট করা হয় নাই। এটাও একটা ইন্টারেস্টিং গল্প যে মানে আমি আসলে আমার মানে শেষ করি নাই, ডিগ্রি শেষ করি নাই। আচ্ছা, ড্রপ আমরা আউট আমরা যদি তাইলে এখান থেকে শুরু করি বা আগের থেকে শুরু করি যে হুম, আপনি যখন ছোট ছিলেন তখন পড়াশোনায় কেমন ছিলেন বা
আচ্ছা। তখন পড়াশোনা কি আপনার ফর এক্সাম্পল আমরা যেমন এখনকার বাবা-মাদেরকে দেখি যে ফর এক্সাম্পল আমার A+ লাগবেই। তা আপনার এরকম ছোটবেলার এক্সপেরিয়েন্স গুলা কিরকম? জি, জি। বা আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনার ওইরকম মাইন্ডসেট ছিল কিনা যে, "না আমি তো কর্পোরেটে সিইও হবো বা কর্পোরেটে আমি হেড অফ এআই হবো।" এরকম না, বড় পদে হ্যাঁ, আপনার এইমটা কি ছিল? রাইট, রাইট। খুবই ভালো একটা প্রশ্ন করছেন। তো এটা বলতে গেলে আমার একটু বড় করে বলতে হবে। আমি একটু বড় করেই বলি, হ্যাঁ? তো মানে আমার ফ্যামিলিতে যেটা যে আমার বড় বোন মানে আমরা ৪ ভাই বোন। তার মধ্যে আমার বড় বোন, মেজো বোন, আমি এরপরে প্রায় ৭-৮ বছর পরে হুম, হচ্ছে আমার ছোট ভাই। তো আমার বড় বোন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫৮তম হয়েছিলেন। পুরা বাংলাদেশে ৫৮তম হয়েছিলেন। ডিএমসিতে পড়ছেন। তারপরে বাংলাদেশের যতগুলা জায়গা আছে যে বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি সবগুলাতেই টপে ছিলেন। বুয়েটে বোধহয় একটু লাস্টের দিকে ছিল কারণ ওর টার্গেট বুয়েট ছিল না আরকি। হুম, তো আর আমার ফ্যামিলি আম্মা বলেই দিছিল যে তোমাকে হুম, মেডিকেলে পড়তে হবে। এরপরে যেটা যে আমার মেজো বোন ও মোটামুটি চিটাং মেডিকেলে টিকছে। বুয়েটে ১ম ৪০০ র মধ্যে ছিল। মানে ক্যারিয়ারিস্ট লোকজন। আবার আমার আত্মীয়স্বজনের মধ্যেও ক্যারিয়ারিস্ট সবাই। হুম, আবার আমার ছোট ভাইও হচ্ছে এটা পরের কথা ৭-৮ বছরের ছোট, ও বুয়েটের। তো এখন ৩ জনই ইউএসএ তে, একমাত্র আমি বাংলাদেশে। তো যেটা বলতেছিলাম আরকি যে আপনি যে প্রশ্নটা করছেন যে আমার ছোটবেলার ইয়েটা কেমন হুম, ছিল? তো আমার মেজো বোনের সাথে আমার গ্যাপ হচ্ছে আ ৬ বছরের মতো। অ্যারাউন্ড 5 to 6 ইয়ার্স। তো ওরা ২ জন কিন্তু আগে থেকেই ক্যারিয়ারিস্ট। মানে হুম, ওরা ফার্স্ট হয়ে আসতেছে, ফার্স্ট হয়ে আসতেছে। তো আমি যে এলাকায় বড় হইছি, যে সারাউন্ডিং এ বড় হইছি, ওইখানে মানে আগে থেকেই একটা ইয়ে ছিল যে আদনান হি উইল হি ইস গোনা বি সামথিং স্পেশাল, ফ্যামিলিতে এরকম যেরকম একটা, হ্যাঁ, যেহেতু ট্রেন্ড আছে, হুম, আত্মীয়স্বজনের মধ্যেও ট্রেন্ড আছে। তো ঐজন্য আমার যেটা হয়েছিল যে মানে ছোটবেলা থেকে আমার রেজাল্ট ভালোই ছিল। মানে ফার্স্ট, সেকেন্ড হইতাম না। কিন্তু ধরেন ১ম ৫-৬ এর মধ্যে থাকা হয়েই যাইত। এবং বা হাই স্কুল কোনটা ছিল? আমার স্কুল ছিল যাত্রাবাড়িতে। এই আচ্ছা, আচ্ছা। সবুজ বিদ্যাপীঠ নামে একটা হুম, স্কুল। বাট আমি আসলে এখানে ২ বছর পড়ছি। আমার হুম। শুরুটা মাদ্রাসা দিয়ে। এইটাও আরেকটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল। আচ্ছা, তার মানে আপনার কোনো ওরকম বড় বিগ ফিগার কোন স্কুল ছিল না যেটা থেকে না, আপনি না, আসছেন? না, কিন্তু তার মানে আমার যে এখন আমরা দেখি না যে মানে ওই স্কুলেই পড়তে হবে আমার না, চাই না, ওইসব ছিল না। ঐরকম আচ্ছা। কিছু ছিল না। ইভেন আমার মেজো বোনের ছিল, কিন্তু আমার বড় বোনও এলাকার স্কুল থেকেই মেডিকেলে আচ্ছা, আচ্ছা। আপনার মানে ইয়ে করছিল আরকি, র‍্যাংক করছিল। তো যেটা বলতেছিলাম মানে এই জায়গায় ২ টা অ্যাঙ্গেল আরকি। একটা হচ্ছে আমার ফ্যামিলিগত, হুম, হুম, যে এই যে ফ্যামিলির ক্যারিয়ারের ইয়ে, ওই জায়গা থেকে আমারও হচ্ছে মানে আমি কিছু একটা হব, এটা আমার নিজের মধ্যেই একটা ধারণা চলে গেছিল, হুম, হয়ে গেছিল। আচ্ছা। আর আরেকটা হচ্ছে এখানে আমার একটা কনফ্লিক্টিং এই জিনিসটাও মানে যারা এই ক্রাইসিসটা ফেস করছে এরা খুব ভালো রিলেট করতে পারবে। আমার বোনেরা সবাই কিন্তু ট্র্যাডিশনাল লাইনে পড়ছে। হুম, বাট আমার আম্মা হচ্ছে ওই যে ২ মেয়ে হইছে, হুম, আ ছেলে হচ্ছে না। ওইজন্য আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন যে, "আল্লাহ আমার যদি ছেলে হয় আমি তাকে মাদ্রাসায় পড়াবো।" হুম, তো এইটা নিয়ে আমার সারা জীবনের একটা ক্ষোভ ছিল। অনেক হুম, বছর পর্যন্ত। মানে আমি অনেক হ্যাঁ, অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর্যন্ত আমার একটা ছিল যে আমার আম্মার আমাকেই করা লাগলো। কেন? ওইটাও আরেকটা ইয়ে যে, হুম, তো যেখানে বলতেছিলাম যে তো এইরকম আমি হচ্ছে ম্যাট্রিক পর্যন্ত আপনার দাখিল বলে আরকি আলিয়া হুম, মাদ্রাসায় পড়ছি। হুম, ওইটা আবার মোটামুটি বিখ্যাত মাদ্রাসা হুম, বাংলাদেশের তামিরুল মিল্লাত মাদ্রাসায় হ্যাঁ, আমি হচ্ছে এটা তো অনেক ফেমাস। দাখিল পরীক্ষা দিয়েছি। তো এই পর্যন্ত যেটা হয়েছে যে সবই ভালো। দাখিল থেকে গোল্ডেন এ প্লাসও পাইছি। আচ্ছা, মাশাআল্লাহ। পাওয়ার পরে যেটা হইছে আমাদের সময় হচ্ছে ২ টা সাবজেক্টের মধ্যে যেকোনো একটা নিতে হইতো। বায়োলজি অথবা হায়ার ম্যাথ মাদ্রাসায়। হুম, বাট যারা ট্র্যাডিশনাল লাইনের স্কুলে তারা কিন্তু হায়ার ম্যাথও নিতে পারে, বায়োলজি। আবার হচ্ছে বায়োলজিও নিতে পারে। তো হুম, আমার যেটা ঝামেলা হয়েছিল আমি এনডিসির ফর্ম ফিল আপ করতে পারি নাই। হুম, কেন? কারণ আমি হায়ার ম্যাথ নেই নাই। আমার আচ্ছা। আম্মা আমাকে বলছিলেন যে, "তুমি বায়োলজি নাও।" হুম, কারণ আমাদের মানে আলিয়া মাদ্রাসায় হচ্ছে ট্র্যাডিশনাল সাবজেক্টগুলোর পাশাপাশি ৭-৮ টা বাড়তি অ্যারাবিক সাবজেক্ট পড়া লাগতো। আচ্ছা। ফিকহ, তারপর হচ্ছে কোরআন, হাদিস হুম, হুম, এই টাইপের। তারপরে আরাবিক ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হুম, ব্যাকরণ। তো ওই কারণে একটা সাবজেক্টকে হচ্ছে ছেড়ে দিতে হয়েছিল। হুম, ওইখানে কিন্তু আমার একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। হুম, কারণ মানে আমি ধরে রাখছিলাম আমি হয় এনডিসিতে পড়বো আর নাইলে ঢাকা কলেজে পড়বো। হুম, হুম, মানে এই যে ধরে রাখা মানে আমার হুম, ছোটবেলার যে ট্রেড, মানে আমার বোনেরাও স্কুল পার করে হয় আইডিয়ালে পড়ছে নাহলে ভিটরনেসে পড়ছে। হ্যাঁ। তো আমারও মাথার মধ্যে ট্রেন্ড সেট হয়ে আছে যে আমি নটরডেম অথবা ঢাকা ভার্সিটি এই মানে ঢাকা কলেজে। আমি যদি আপনার মাইন্ডসেট নিয়ে হুম, একটু মানে হুম, হুম, ডেপথ এ যাই। হুম। সো আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনার ওই মাইন্ডসেট ছিল যে আমি তো পড়বই মানে ইটস মানে আমার মানে 5-6 এ থাকতেই মানে মাইন্ডসেট আশেপাশের মানুষজন করে দিছিল যে আদনান বুয়েটের সিএসই তেই করবে। আচ্ছা। মানে আমার আশেপাশের লোকজন মানে করে বাট দিচ্ছিলেন। আপনার মাইন্ডসেট কিরকম ছিল? আমার মাইন্ডসেট এটা আমি বুয়েটের সিএসই তেই পড়বো। কারণ আমার বাসায় আগে থেকেই কম্পিউটার আছে। না আমার বাট এইটার যদি একটু হুম, বুঝি ভাই, মানে এটা একটা বুঝেন। একটা হচ্ছে গিয়ে আমি হুম, পিয়ার প্রেশার। হুম, হুম, মানে একটা হচ্ছে আমার বাবা-মা চায়, হুম, আমার ফ্যামিলি চায় বাট হুম, আমি হুম, প্রেশার ফিল করতেছি। হুম, হুম। আরেকটা হচ্ছে তারা চায় আমিও জানি যে আমি তো পাবোই। হ্যাঁ, হ্যাঁ। কোনটা? তারা যাওয়ার পাশাপাশি আমিও জানি যে আমি তো পাবোই। কেন? কারণ মানে ওই যে রেজাল্ট ভালো হচ্ছে, আবার হ্যাঁ, পিছনের প্রুফ আছে।
মানে ওই যে মানে আমার বোনেরা যেহেতু ভালো করছে, আচ্ছা। তো সবাই বলতেছে রিইনফোর্স হচ্ছে আরকি জিনিসগুলো, আইডিয়াস গুলা। আমিও দেখতেছি যে না রেজাল্ট তো ভালো করতেছি। আবার আরেকটা ব্যাপার ছিল যে মানুষজন হচ্ছে যারা ভালো ছাত্র হয় তারা খেলাধুলা করতে যাইতো না। তো আমার যেটা হইতো কি আমি খেলাধুলাও করতেছি মোটামুটি, মানে অনেক আহামরি খেলতাম না কিন্তু খেলাধুলা পারতাম। যে ফার্মের মুরগির মতো না, মানে যেকোনো খেলাধুলা পারি। আবার পরীক্ষার আগে এসে রেজাল্ট ভালো হয়ে যাইতো। তো ওই ২ টা মিলায় মনে হতো যে আরে ওরা এত পড়ালেখা করে কিন্তু খেলে না। আবার আমি খেলে তো রেজাল্ট আমার ভালোই হচ্ছে। ফার্স্ট হচ্ছি না কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ তো হয়েই যাইতেছি। তো ওই জায়গা থেকে আমার মধ্যেও এটা। আর আরেকটা যেটা কনটেক্সচুয়াল তখন কিন্তু সিএসসির হচ্ছে মানে মানে ইন মানে আ সোশ্যাল যেই মানে ইয়েগুলা শেপ আপ হয়, ওইটা হয় হচ্ছে ট্রেন্ডের উপরে। যে এখন হচ্ছে ধরেন এআই এর হাইপ, তখন ধরেন সিএসসির হাইপ ছিল যে আচ্ছা, আচ্ছা। বুয়েটেও কিন্তু সাবজেক্টের টার্ন হয় যে এখন ইলেকট্রিক্যাল একে, তারপরে হচ্ছে কখনো সিএসসি একে। কারণ যখন বাংলাদেশে ১ম মোবাইল কোম্পানিগুলো আসলো, তখন কিন্তু ইলেকট্রিক্যাল টপে চলে গেছিল। কিন্তু তার আগে আবার সিএসসি মানে ১ম ১২০ এ যারা থাকতো, মানে ১ম ১০০ জনে যারা থাকতো এরা কোন সাবজেক্ট নিবে? এইটার উপরে ডিপেন্ড করতো আরকি। তাহলে তখন হচ্ছে সিএসসি নিত সবাই। আর আমি তো মানে ডাক্তারি করব না, ডাক্তার হব না, কম্পিউটার ভালো লাগে। ওই জায়গা থেকে আরকি। সো এই তো আমরা যদি ওই জায়গায় আরেকটু থাকি, ফর এক্সাম্পল ইউনিভার্সিটিতে আ পড়তে হবে হচ্ছে একদম ইয়েতে পড়বো। তা আপনি ইউনিভার্সিটি কলেজ সব টপ। দাখিলের পরে আপনি তাহলে কোথায় মানে এনডিসিতে পারলেন না? হ্যাঁ, এনএসসি তে পারলাম না। তো আমি গোল্ডেন এ প্লাস পাইছিলাম এবং আমি স্কলারশিপও পাইছি। মানে দাখিলের রেজাল্টের উপরে পরে কলেজে স্কলারশিপ দিছিল আরকি। কলেজ না মানে বোর্ড থেকে একটা স্কলারশিপ দেয়। অনেক আহামরি অ্যামাউন্ট না বাট দেয়। তো সেখান থেকে যেখানে আবার এই যে ১ম ধাক্কা খেলাম এটা যে এনডিসি তে ফর্মই মানে আসলে জমা দিতে পারিনি। ঢাকা কলেজে সারা জীবন জেনে আসছি যে গোল্ডেন পাইলে ঢাকা কলেজ নিয়ে নেবে। আনফরচুনেটলি ওইবার মানে আমি এরপরে ট্র্যাক রাখি নাই। কিন্তু পরেও অনেককে নিছে। ওইবার ফর সাম রিজন পলিটিক্যাল রিজন এর কারণে হচ্ছে মাদ্রাসার ছেলেপেলেকে ওইবার আচ্ছা। ঢাকা কলেজ নেয়ই নাই, নাই। নাই। গোল্ডেন নরমাল ডাজন্ট ম্যাটার। মানে আমার দেখা গেছে এলাকার যেই ফ্রেন্ড জানে যে আদনান তো বস। ও একটা সাবজেক্টে মিস করছে। কিন্তু ঢাকা কলেজে ঢুকে গেছে। নটরডেমে হয় নাই। কিন্তু আমি সবগুলাই গোল্ডেন এ প্লাস পেয়ে আমার হচ্ছে ঢোকা হয় নাই। ওই হচ্ছে আমার ট্রিগারিং হইছে আরকি। মানে সোসাইটির নিয়ম। মানে আমার কথা হচ্ছে আমি তো কোনো দোষ করি নাই। তাহলে ওয়াই আমি কেন সাফার করব? হ্যাঁ। মানে এই টাইপের একটা আইডিওলজিক্যাল জিনিস মানে খুব ধাক্কা দিছে এই আরকি। তো তারপরে আমার ডাউনফল শুরু। তো আচ্ছা। এরপরে সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হইছি। হুম, আম্মা আমাকে আবার খুব করতেছিল যে, "তুমি মাদ্রাসায় কন্টিনিউ করো। হুম। আমি তোমাকে একটা ফ্ল্যাট বেশি দিব।" মানে আমাদের হচ্ছে আমি এখন এটা নিয়ে হাসাহাসি করি আমার আম্মার সাথে যে, "আমাকে ফ্ল্যাট দিবা বেশি।" খুবই ইন্টারেস্টিং জিনিস ভাই। হ্যাঁ, তো মজা পাইলাম। হ্যাঁ। তারপর? তো ডাউনফল শুরু হলো বলতে আমি কলেজে আপনার জায়গায় হলে কিন্তু ওই ফ্ল্যাটটা নিতাম ভাই। হ্যাঁ। তো কি হইলো যে তারপরে আমি যেটা হইলো যে বিজ্ঞান কলেজে ভর্তি হলাম। সরকারি কলেজে তো আসলে যাওয়া লাগে না তখন। বিজ্ঞান কলেজেও এরকম মানে আমি যাই না। তো যাই না করে আমার আপনার কলেজেও মানে পরীক্ষা-টরীক্ষা একদম টেস্টের আগে বই হাতে নিছি। তো নেয়ার পরে ইন্টারে যেটা হইলো আমার গোল্ডেন মিস হইছে। এবং আমার একটু ঝামেলা হয়েছিল যে আ আমি এক ফ্রেন্ডকে দেখাইতে গিয়ে আমার ফিজিক্স খাতা নিয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা। তো ফিজিক্সেও মিস হইছে আমার। ইংলিশে মিস হইছে, ফিজিক্সে মিস হইছে। তো আমার হচ্ছে 18 আসছে আরকি। বুয়েটের পরীক্ষা দিতে ওই যে 20 মার্কসের একটা হিসাব করে ৪ টা সাবজেক্ট মিলায়ে ৪ ইন্টু ৫ ২০ এর মধ্যে কততে তার উপরে শর্ট লিস্ট করে আরকি। হ্যাঁ। ডাকবে মানে ভর্তি পরীক্ষার এলিজিবিলিটির জন্য। হুম। তো ওইটাই মানে খুবই ঘটনা মানে মানে কি বলবো মানে আইরনি। ইয়েতে আপনি উদ্ভাসেরই এক কেমন টিচার পাইছিলেন? এইচএসসি তে এ প্লাস কিন্তু পাই নাই আরকি মানে গোল্ডেন গোল্ডেন পান নাই? আমি তো ক্লাসিক্যাল টাইপ যাই নাই সরকারি বিজ্ঞান কলেজে। লাস্টে গিয়ে কোন রকমে। যেটা আইরনি সেটা হচ্ছে উদ্ভাসেরই এক টিচার মানে আমি তো তখন উদ্ভাসেই ক্লাস করতেছি। সোহাগ ভাইয়ের ক্লাস করি। মানে আমাদের যিনি চেয়ারম্যান আরকি। আচ্ছা সোহাগ ভাই আপনার যে টিচার টিচার ছিলেন? টিচার ছিল আচ্ছা, ফিজিক্সের আচ্ছা। এবং ওকে। তখন তো আচ্ছা হুম, মানে ও খুব অসাধারণ টিচার। আমার হচ্ছে আ উদ্ভাসেরই এক টিচার অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হওয়ার পরে একদিন বলতেছে আ যে এইবার যারা আমি নাম বলব না। মানে এবার যারা 18 মানে এবার 18.5 র উপরে হইলে হুম, নিবে। এই অ্যাডমিশনের এলিজিবল হবে আরকি আদারওয়াইজ। তো এইটা শুনে আমি আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে আরে আমার এমনি পয়েন্ট কম আবার পরীক্ষা দিতে পারব না। কি হবে পড়ালেখা করে? মানে একটু ইমোশনাল টাইপের মানুষ। হুম, একে তো ওই যে ডাউনফল শুরু হয়েছে। তো আমার বোন তখন মানে ও হচ্ছে সিভিলে পড়ছে আমার মেজো বোন। বুয়েটে। হ্যাঁ, বুয়েটে সিভিলে পড়ছে। ও হচ্ছে হোস্টেলে থেকে আমাকে ইভেন ও আমাকে এইভাবেও বলছিল যে, "আদনান আমি তোমার পায়ে পড়ি। তুমি তোমার প্রিপারেশন নাও। হুম, পরীক্ষা দিতে পারবা কি পারবা না সেটা পরের ব্যাপার।" হ্যাঁ, তো যাই হোক আমি পড়ি নাই। পরে ১৫ দিন আগে বোধহয় না কতদিন আগে ওদের নোটিশ বোর্ডে টানাইছিল আরকি যে কারা পরীক্ষা দিতে পারবে। তো এখানে মানে এরকম মানে একটা কিছু টানায় আরকি। পরীক্ষা দিতে পারবে সেটা না মানে ওই যে কত পয়েন্ট লাগবে হুম, ওইটার।
তো যাই হোক মানে আমি মেমোরি থেকে বলতেছি, কিছু ডিটেইল হয়তো এদিক ওদিক হইতে পারে। তো পরে হচ্ছে দেখলাম যে পরীক্ষা দিতে পারবো। কিন্তু পারবেন। আনফরচুনেটলি আচ্ছা, আপনি প্রিপারেশন নেননি। হ্যাঁ, মানে পড়ালেখা তো করিনি। উদ্বাসে যাওয়া বন্ধ করে দিছি। আর তো পরে পরীক্ষা দিছি কিন্তু আমার আসলে হয় নাই। আ এবং হয় নাই এবং আমি পরীক্ষাই দিছিলাম আরেকটা জায়গায়। মানে আমি ফর্মও তুলি নাই আর কোথাও থেকে। আচ্ছা, আচ্ছা। পরে ডিউতে পরীক্ষা দিছি। ডিউতেও আমার একদম মানে ওই যে ১৮০০ র দিকে আসছিল আরকি লিস্ট আচ্ছা, আচ্ছা। আরকি। ওই ১৮০০ থেকে পরে হচ্ছে আর ফিজিক্স আমার ছোটবেলা থেকেই মোটামুটি অনেক পছন্দ ছিল। কিন্তু ফিজিক্স পড়বো এরকম কোনো ইন্টারেস্ট ছিল না। ইন্টারেস্ট ছিল বুয়েটের সিএসসিতে পড়বো। পরে ফিজিক্সে ভর্তি হয়েছিলাম আরকি। আচ্ছা, তো ওইখান থেকে আবার আরেক ডাউনফল এর গল্প শুরু। হ্যাঁ, তো আমরা ওইটাও শুনি। হ্যাঁ, আচ্ছা, পরে ওইখানে মানে আপনি যখন ওখানে ঢুকলেন, হুম। মানে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে তখন কি ওই ডিমোটিভেশন মানে কাজ করতেছিল? প্রচন্ড কাজ করতেছিল কোন জায়গা থেকে? আমাদের ফ্যামিলি বা আমার মানে আমার মায়ের পারসেপশন তখন যে আমি আসলে মানে পতিত হয়ে গেছি। মানে আমি ডিইউর ফিজিক্সে ভর্তি হইছি মানে আমি আসলে কি? কিছুই না। হ্যাঁ। আর ডিইউর ফিজিক্সে পড়ে কারা? ওই যে বললাম যারা ১৮০০ তম হইছে। তো যে আমার ভাই-বোনেরা যেহেতু মানে হ্যাঁ। শুরুর দিকে টপে মানে ওই চেনে আমি কি করলাম এটা? আবার বুয়েটে আমার হয়ই নাই। ওয়েটিং-টোয়েটিং এও আসে নাই। কলেজ আবার ওই যে ছোটবেলার মানে মডর্নে পড়তে পারি নাই। আমার আইডেন্টিটি মানে মানে আইডেন্টিটির ভিত নড়ে গিয়ে ইনফেরিয়রিটি কমপ্লেক্স হওয়া শুরু করছে। আচ্ছা, আচ্ছা। তো এখান থেকে একটা লার্নিং এর কথা বলব মানুষকে, সেটা হচ্ছে যে মানে আমি তো অনেক ইমোশনাল টাইপের মানুষ, মানে সেনসিটিভ। ওই এমবিটিআই প্রোফাইলে আইএনএফপি বলে আরকি। হ্যাঁ। তো আমাকে আমার ইমোশন ওভার পাওয়ার করা শুরু করছিল আরকি। যে এই যে নেগেটিভিটি। তো এই নেগেটিভিটির জার্নিতে ফিজিক্সে ভর্তি হওয়ার পরেও আমার সেইম যে মানে আত্মীয়স্বজনের ওখানে যাইতে পারতেছি না, মানে যাইতে ইচ্ছা করে না। হুম। বন্ধু-বান্ধবের ইয়েতে কথা বলতে ইচ্ছা করে না। ধরেন এলাকায় যারা আদনানকে বস বলতো, এরকম বেশ কয়েকজন দেখতেছি যে এখন না ভালো জায়গায় টিকে গেছে হ্যাঁ। কয়েকজন। তো সার্কেলেও যাইতেছি না। মানে নিজের মনেই নিজে ন্যারেটিভ বানাইতেছি যে আরে ও সবাই তো তোকে মানে হ্যাঁ। ইয়ে করতেছে, হুম। মানে ইনফেরিয়র ভাবতেছে, তুই হুম। যে ইনফেরিয়র। হুম। ইভেন ২-১ জন বলছেও মানে হুম। মানে ধরেন আত্মীয়স্বজনের মধ্যেও অনেকে হিন্টস দিছে আরকি হ্যাঁ, হ্যাঁ। কথাবার্তা যে, "আরে আদনান তো মানে হুম। এই সেই।" তখন ধরেন আবার এই যে জিদ উঠতো কোথায়? যে মাদ্রাসায় পড়ছি দেখে আমার এই ক্যাচালটা শুরু হইলো। মাদ্রাসার উপরে গেছে। হ্যাঁ, মাদ্রাসা আম্মার উপরে রাগ উঠতো যে, "তুমি কেন আমাকেই পড়ানো লাগলো? হ্যাঁ। বোনদেরকে তো পড়ান নাই।" হুম। তো এই সবকিছু মিলায় যখন ভর্তি হলাম, তো যাই হোক ফিজিক্স তো মোটামুটি ভাল লাগতেছিল। মানে মানে এর আগ পর্যন্ত ভালো লাগা ছিল। বাট এখানে আমি জানি না মানে আমার যারা আ পিয়ার মানে ব্যাচমেট এরা হয়তো দ্বিমত করতে পারে। বাট আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে যেটা দেখছি যে ২-১ জন টিচারের ২-১ টা ক্লাস বাদ দিয়ে হুম, হুম। মেজরিটি আসলে কি শীত বা চোথা বমি করে। মানে হুম, আ হুম। চোথা নিয়ে আসে, শীত নিয়ে আসে। নিয়ে এসে বোর্ডে কপি পেস্ট করে। স্টুডেন্টদের সাথে ইন্টারেকশন বা লার্নিং অ্যাক্টিভেশন মানে ইন্টারেক্টিভ যে একটা লার্নিং, হ্যাঁ। তাকে লার্ন করানোর জন্য যে ট্রিগারিং, মেজরিটির এটা নাই। যদিও আমার আসলে এটা বলা উচিত হচ্ছে না। কারণ আমি আসলে ফার্স্ট ইয়ারের বেশিও মানে হ্যাঁ। পরীক্ষা-টরীক্ষাই দেই নাই। হুম, হুম। তো সেই জায়গা থেকে ওইখানে গিয়ে মানে একটা থাকে না যে ফিজিক্সের প্রতি যে ভালোবাসা, ওইটাও মানে একে তো ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করতেছে। হ্যাঁ। তারপরে আবার দেখতেছি যে আরে এটা কি করতেছে? মানে যেমন আমি ছোটবেলায়ও যার কাছে ফিজিক্স পড়ছি সেও হুম। বুয়েটের সিভিলেরই ছিল এবং খুব ভালো পড়াইতো। হুম। আমি গেঞ্জিতে সার্কিট মানে ডিজাইন নিজে করে ঘুরে বেড়াইছি এলাকায়। হুম। মানে যে আরে আপনার গেঞ্জিতে সার্কিট ডিজাইন করা আরকি, মানে হুম। কাস্টম গেঞ্জি। আর পরে তো ওই যে উদ্ভাসে সোহাগ ভাইয়ের ফিজিক্স ক্লাস। সোহাগ ভাইয়ের ফিজিক্স ক্লাস যারা করছে তারা তো জানে যে মানে ফিজিক্স আসলে কেমনে পড়াইতে হয়। হুম। সেই জায়গা থেকে আমি জানি না মানে পাবলিকলি বলতেছি, বাট আমি মানে মানে পড়ানোর আসলে হুম। জিনিসটা অন্তত আমি নিতে পারি নাই আরকি। ঢাকা আচ্ছা। ভার্সিটির ফিজিক্সের পড়ানোর যে স্টাইল হুম। এইখানে মানে আমি নিতে পারি নাই। আবার নিজেরও একটা হয়তো ওই যে সীমাবদ্ধতা ডিমোটিভেশন ছিল। ছিল। তো ভাল লাগতেছে না। তারপরে ল্যাব-ট্যাবেও মানে ওরকম কানেক্ট করতে পারি নাই। যাই হোক। তো ফার্স্ট যেটা ঝামেলা হয়েছে যে পরীক্ষা দেয়া শুরু করলাম। পরীক্ষা দেয়া শুরু করে ২ টা না ৩ টা পরীক্ষা দিছি এবং টের পাচ্ছি যে কোন রকমে পাস করব। হ্যাঁ, ফেইল করব না। হ্যাঁ। কিন্তু কোন রকমে পাস করব। ওই যে 9 এ সায়েন্স নেয়ার পরে ১ম একটা এক্সপেরিয়েন্স হয় মানে যারা জানে তারা জানে যে ১ম বার যখন 9 এ সায়েন্স নেয়, হুম। তখন হচ্ছে আ আরে এতগুলা সায়েন্সের সাবজেক্ট, হুম। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ মানুষ হয় কি মানে অনেক ভালো স্টুডেন্টও খারাপ করে ফেলে। হুম। তো যেহেতু ইররেগুলার মানে ডিমোটিভেশন কাজ করতেছে। হুম। প্লাস হচ্ছে পরীক্ষা দিয়ে টের পাইছি যে আরে অত ভালো করব না। এইটাও আবার গায়ে লাগতেছে। আরে আমি এত ভালো করব না মানে ভালো তো সবসময় করেই যাচ্ছি। ১ম ১০-১৫ তে থাকছি। কিন্তু এখন বুঝতেছি যে কোন রকমে হয়তো পাস হবে। হ্যাঁ। মিসও যাইতে পারে। এইরকম টাইমে একদিন শহীদুল্লাহ এই কার্জন হলে আমাদের ডিপার্টমেন্ট মানে হ্যাঁ। ফিজিক্স হচ্ছে কার্জন হলে ক্লাস করায়। কার্জন হলে বসে আছি হলেরই এক ফ্রেন্ডের সাথে। ও বলতেছে, "আদনান আমি বড় ভাইদের কাছে শুনলাম রি-অ্যাডমিশন নামে একটা জিনিস আছে। হুম। এইটা আমারও তো তোমার মতো অবস্থা। মানে পাস হয়তো করব কিন্তু হুম।
এটা তো হবে না, মানে ভালো মার্কস তো পাইতে হবে ফার্স্ট, মানে মানে অনেক ভালো, 3 এর অনেক উপরে পাইতে হবে, এরকম একটা ইয়ে নিয়ে ও বলতেছে সামনের বছরও পরীক্ষা দেওয়া যাবে, ভার্সিটিতে এগুলা কোনো ব্যাপার না। মানে স্কুল কলেজে যেমন আমরা কি দেখে আসছি যে আরে ফেল করা মানে একটা খারাপ, ওর কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আরে দিয়ে এটা কোনো ব্যাপারই না, অ্যাভেলেবেল নিচ্ছে। তো দিস ইজ দ্য, মানে কি বলবো, সবচেয়ে বাজে কার্স আর কি। ডিইউর যে ডিপার্টমেন্ট গুলা, মানে বিশেষ করে ফান্ডামেন্টাল মৌলিক সাবজেক্টের যে ডিপার্টমেন্ট গুলো, এখানে এই যে রিয়াড লুপে যে একবার ঢুকছে, খুবই স্ট্রং মানে মাইন্ডসেটের মানুষ না হলে মানে সো ড্যাম ডিফিকাল্ট। আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে এই যে গত বছরের আগের বছর 2008 এর ব্যাচ, গত বছরের আগের বছর সে হচ্ছে বের হয়েছে। সুবহানাল্লাহ। মানে ওই যে একবার রিয়াদ নিছিল বিভিন্ন ক্যাচাল, এই লুপ। তো আমি তো এত স্ট্রং মাইন্ডসেটের আসলে না, মানে খুবই মানে একে তো এই যে এতগুলা নেগেটিভিটি, হ্যাঁ, এর মধ্যে যখন রিয়াদ নিলাম, পরের বছর যখন মানে মানে উম, আপনার ১ বছর আপনি শেষ করছেন। তারপর আবার না শেষ করি নাই, ওই যে 3টা পরীক্ষা পরীক্ষা দিয়ে দেন নাই? পরীক্ষা স্কিপ করে ও ফেলছি। আচ্ছা, এই কারণে আবার রি-অ্যাডমিশন নিছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। রি-অ্যাডমিশন নিছি এবং এই যে শুরু হইছে কার্স, মানে আচ্ছা। জুনিয়রদের সাথে ক্লাস করতে তো একদমই ভালো লাগতেছে না। ইনফিরিয়রিটি কমপ্লেক্স মানে ম্যাগনিফাইড হয়ে গেছে। এই তো ওইখান থেকে পরের 5 বছর আসলে এরকমই। এরপরের ৫ বছর কি করছেন? পরের 5 বছর ভার্সিটিতে যাইতাম। বাসায় তো অনেকদিন বলি নাই। ১ম ৩ বছর মানে হয়তো ভার্সিটিতে বাসায় যেতাম। যাইতেন বা ক্লাস করতেন না? ক্লাস করতাম না, ল্যাব করতাম না। হলে দেখা গেছে ফ্রেন্ডদের সাথে গল্প করতেছি, খেলতে যাইতেছি, ট্যুরে যাইতেছি। কিন্তু ওরা ট্যুর থেকে এসে ক্লাসে যাইতেছে, আমি আর যাইতেছি না। সো এইরকম আপনার এরকম গেছে ৪-৫ বছর। তো মানে আপনি ৫ বছর পুরা টানাই ক্লাসে গেছেন? মানে মানে ভার্সিটিতে গেছি, ভার্সিটি গেছেন? ক্যাম্পাসে গেছি। মানে ওই আপনি তো রি-অ্যাডমিশন নিছেন। হুম। তো রি-অ্যাডমিশন নেওয়ার পর আপনি মানে ফার্স্ট এ কিছু ক্লাস করছেন? এই না? মানে ২-১ বার যাইতাম। কিন্তু হ্যাঁ, পরে পরীক্ষা আর দিতেন না। মানে পরীক্ষা একটা দিনে দিতাম। দেওয়ার পরে মনে হতো না, না আর দিব না। পরের বার আবার। আচ্ছা এটা তো কমন লুক, যারা এটা দেখছে ডিউতে যারা হ্যাঁ, তারা বুঝবে আরকি। হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে প্রচন্ড নেগেটিভিটি কাজ করত এবং হয়তো কি মানে ব্যাচমেটরা সব পার হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর জুনিয়ররা আসতেছে। হুম, তাদের সাথে কোপ আপ মানে মিলাইতে পারতেছি না। আবার ইন্ট্রোভার্সন এর এটাও একটা বড় ক্যাচাল। আমি তো খুবই ইন্ট্রোভার্টেড। তো মানে নিজে থেকেও মিলতে পারতেছি না। মানে ইভেন আ মানে আমি বুঝতেছি যে না এভাবে হবে না। কিছু একটা সামথিং হ্যাজ টু বি চেঞ্জড, বাট চেঞ্জটা যে করব ওই এনার্জি শরীর থেকে আস্তে, আস্তে মানে কমে যাইত আরকি। যে নতুন মানে জুনিয়রদের সাথে মিলে হইলেও আত্মসম্মান বোধকে জলাঞ্জলি দিয়ে হইলেও যে হ্যাঁ, করতে হবে, হ্যাঁ, ওইটা করতেছি না। আমার ফ্রেন্ডরা ধরেন ইয়ার পার হয়ে যাইতেছে। আমি ওদের সাথেই কার্ড খেলতেছি, ওদের সাথেই ঘুরতে যাইতেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আর ক্লাসে যাইতেছি না। কারণ ক্লাস তো ওদের সাথে না। ক্লাস হ্যাঁ। যেই গ্রুপের সাথে ওদের সাথে করব না। এবং ডে বাই ডে কিন্তু এই লুপ কিন্তু আর বাসায় কি জানতো মানুষ? বাসায় তো কিন্তু সে করতেছি। মানে ৩ বছর পর্যন্ত। তো পরে আম্মাকে যেদিন বলছিলাম ঐদিন আমার মনে আছে এখনো। মানে আমার আম্মার মানে ধরেন চোখের সামনে দেখতেছি আমার আম্মার সাদা চোখ হচ্ছে মানে ওই যে আ রক্ত জবার মতো পুরা লাল হয়ে গেল। মানে আমি বুঝতেছি যে আমার আম্মার মানে চোখের পানি মানে একদম মানে লিটারেলি মানে কল ছেড়ে দেওয়ার মতো পানি হুম, পড়া শুরু করল। হুম, তো ঐদিন আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আরকি। হুম, তো পরে আম্মা আমাকে বলতেছিল যে, "আদনান তোমার মানে যদি ভালো না লাগে বা না পারো আমাকে বলতা। আমি তোমাকে মানে আমি তোমাকে প্রাইভেটেই সিএসসি তে পড়াই। তুমি সিএসসি তে হ্যাঁ, পড়তে চাইছিলা?" আমি কিন্তু আসলে সিএসসি তেও পড়তে চাই নাই। কেন? হ্যাঁ। মানে প্রাইভেটেও পড়ব না আমি। মানে আপনার কথা হচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে গেছেন। ডিমোটিভেট হয়ে গেছি। আর আমাকে এইজন্য মানে গভর্নমেন্টে পড়বো। আমি প্রাইভেটে পড়বো। আমি আদনান প্রাইভেটে পড়বো। মানে হ্যাঁ, এটা তো আমার আইডেন্টিটির সাথে যায় না। এইরকম অনেকগুলা জিনিস আরকি। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হইছে যে আমি লুজার হইছি আরকি। হ্যাঁ, মানে আমার জীবনের অনেকগুলা গুরুত্বপূর্ণ টাইম আমি নষ্ট করছি এবং লাস্টলি আমার কিন্তু অনেক মানে ফ্রাস্ট্রেশন পিরিয়ডও ছিল। মানে সিভিয়ার ফ্রাস্ট্রেশন। ইভেন আমার বড় বোন ইউএসএ থেকে এসে আমাকে উনাদের ম্যাডামের কাছেও নিয়ে গেছিল। সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের হেডের কাছে নিয়ে গেছিল ডিএমসির। পরে উনি আমাকে বেশ কয়েকটা সেশনও করছিলেন আরকি। মেডিকেশনও দিছিলেন যে হ্যাঁ। এইভাবে ইয়ে করতে হবে আরকি। জাস্ট ইন্টারেস্টিং। এইরকম। তো এরকম একটা সময় আরকি। তো আপনি যে ২ বছর ৩ বছর পর জানালেন। তো এর পরের সিনারিওটা কি? মানে পরের ২ বছর আপনি তাহলে কি ছিল? আ পরের ২ বছর বলতে আ আম্মা এরপরে যেটা হইল যে তখন তো আমার বোনেরা জানলো। আ আচ্ছা, এটা কোন সালের কথা? এইটা ১১-১২ র দিকের কথা মনে হয় আর এক্সাক্টলি। মানে আমার এক্সাক্ট ওই টাইমের ইয়েটা মানে এত ক্লিয়ার মনে নাই। মানে ঘটনা প্রবাহ ঐরকমই। মানে ১১-১২ র দিকে। মানে ১১-১২ র দিকে বাসায় বলছি, আম্মাকে বলছি। বলার পরে হচ্ছে আ মানে আম্মা তো ওই যে রিঅ্যাকশন হইলো। মানে পরে আমার বোন জানলো। ওই যে যেটা বললাম যে আমার বড় বোন আমাকে নিয়ে গেল উনার ম্যাডামের কাছে। ওইটাও এই যে এগুলার পরেই। মানে জানার পরে যে যার মতো এখন অ্যাটেম্প্ট নিতেছে যে আরে আমাদের এই কি অবস্থা? অলরেডি তার ৩ বছর শেষ হয়ে গেছে। হ্যাঁ, ৩ বছর শেষ হয়ে গেছে। এর মধ্যে একটা মানে রিয়াদ তো নিতেছি। তো এরকম একটা টাইমে মাঝখানে আমার আসলে ইয়ার গুলা না একটু ডাইলিউটেড এরপরে। মানে ওই টাইম গুলো আমার খুবই বাজে গেছে তো।
তো যেটা একটা মেজর ইয়ে যে আমার ছোট বোন তখন আবার ডুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। ডুয়েটের আচ্ছা, আচ্ছা। ইয়ে থেকে ইয়ে করে এই যে বুয়েট থেকে শেষ করে ডুয়েটে জয়েন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে হ্যাঁ, জয়েন করছে। তো আমার মনে আছে একবার আমাকে মানে রিয়াড নিতেও দিবে না। আচ্ছা। তো কার্জনের ইয়েতে ও গেছে। গিয়ে ওইখানে যে ওয়েটিং রুমে গার্ডিয়ানরা বসে থাকে ওইখানে বসে আছে। পরে আমাদের ডিপার্টমেন্টের হেড হচ্ছে মানে অনেকক্ষণ পরে ওকে ডাকছে। মানে আমার ফ্যামিলিও আমার জন্য অনেক হ্যাঁ। হিউমিলিয়েটেড হইছে। তো মানে আচ্ছা, এমন এখন এর মধ্যে এখন আপনার পজিশন নিয়ে আপনার ফ্যামিলির কিরকম? আমি তো মানে ২ টা জিনিস। এক হচ্ছে জব আর বিয়ে। এই ২ টা জিনিস আমি করছি যে এটার পরে মানে আমার আম্মা মানে লিটারেলি তার ছেলে গোল্ড মেডেল পেয়ে গেছে, অলিম্পিকে জিতে গেছে এইরকম খুশি হচ্ছিল। কারণ হুম, মানে তার মানে ব্যা সোনায় মোড়ানো ছেলে একদম মানে কয়লা হয়ে যাওয়ার পরে যখন হুম, আবার মানে কোন রকমে হুম। মানে নরমাল লাইফ এ ব্যাক হ্যাঁ, করছে, এটাই মানে আমার হুম, ফুল ফ্যামিলির জন্য একটা মানে কি বলবো হুম, বিশাল পাওয়া ছিল যে হুম, না আদনান আবার নরমাল হইছে। কারণ আমি লিটারেলি এরকম ছিল যে আমি আ আমার রুমে আমার বিছানায় আমি শুয়ে আছি, গল্প বই পড়তেছি। ছোটবেলা থেকে অনেক গল্প বই পড়ার অভ্যাস অনেক। গল্প বই পড়তেই আছি, পড়তেই আছি, পড়তেই আছি। খাওয়ার টাইমে কোন রকমে খাচ্ছি। আবার মন চাইলে ভার্সিটিতে গিয়ে ৩ দিন হলে থেকে যাইতেছি, আসতেছি না। কারো সাথে মিশতেছি না। এবং মানুষ তো আসলে বুঝতো। মানুষ কিন্তু বোঝা যায় কেউ ডিপ্রেসিভ পিরিয়ড এ থাকলে। আমার এরকম সময়ও গেছে যে আমি হচ্ছে বিছানায় শুয়ে আছি, সকালে উঠতে পারতেছি না বিছানা হুম, থেকে। মানে আমার ওই ফিজিওলজিক্যাল এনার্জিটা নাই। মানে হুম, মেন্টাল না, মানে ফিজিওলজিক্যাল এনার্জি নাই। মানে যে আমি এখন বলতেছি আমার ওই মেমোরি গুলা ফিরে আসতেছে। হুম, তো মানে আমি উঠতে পারতেছি না যে হুম। মানে আমি যে উঠবো আমার ওই এনার্জি টুকু নাই। কারণ আমার মানে সমস্ত কিছু ঘুরতেছে মাথায়। এটা ২০১২-১২-১৩ মানে ১৪-১৫ র দিককার হ্যাঁ। ইয়ে আরকি। মানে ১৩-১৪ র দিকে, ১৩-১৪ র দিকে, ১২-১৩-১৪ এই তো আপনার বোন হুম, যেটা আমি ডেভিয়েট করে ফেলছি সরি সেটা হুম, হচ্ছে আপনার বোন ইয়েতে গেল মানে ও গেল হ্যাঁ, উনাদেরকে। তো পরে আমার বোন বলার পরে উনিও টিচার আবার এনারাও টিচার। ও হুম, হয়তো উনাদের চেয়ে একটু জুনিয়র বাট হুম। তো ও বলার পরে আমাকে আবার ওই রিয়ারটা নিতে দিছিল আমার মনে আছে। আচ্ছা। তো নেয়ার পরে ওইটাও আমি এটা লাস্ট করছি। ইয়ার? অফিসিয়ালি লাস্ট রিয়ার ছিল। বাট হুম, ঢাকা ভার্সিটির নিয়ম হচ্ছে এরপরে ডিনস মানে ইয়ের কাছে যাওয়া যায়। ওই যে হুম, আপনার কি বলে ভিসির কাছে গিয়ে হুম, হুম, স্পেশাল পারমিশন নেয়া যায়। হুম, তারপরে আবার স্পেশাল পারমিশন নেয়া যায়। এরকম অনেক ইয়ে হুম, আছে আরকি। তো আমি ওইটার পরেও আরেকটা স্পেশাল পারমিশনে আবার এক পলিটিক্যাল লিডার আমার হয়ে বলে দিয়ে হুম, আ ওই আরিফিন সিদ্দিকী স্যার ছিল মনে হয় তখন ভিসি। তো উনার কাছ থেকেও আমি একটা নিছিলাম। বাট প্রতিবার নেই। ১ টা ২ টা পরীক্ষা দেই। হ্যাঁ। আর মানে ট্রিগার হয় আরকি। মানে আর পরীক্ষা দেই না এই। তো তো পরীক্ষায় পড়তেন না বা কিছু মানে না কিসের পড়া? মানে তো রিয়াড নেওয়ার সময় মোটিভেশন থাকতো নাকি রিয়াডও নিতেন ফ্যামিলির প্রেশারে? না রিয়াদ নেওয়ার সময় মনে হতো যে আরে পড়বো, হুম, পড়বো, গুছায় আচ্ছা, আচ্ছা। ফেলবো। কিন্তু পরে আর ওই যে ঘুরে বেড়াইতেন। ঘুরেও বেড়াইতাম না। মানে লাস্টলি যেটা হয়ে গেছে যে ফ্রেন্ডরা যখন 3rd ইয়ার 4th ইয়ার মানে চলে যাচ্ছে, চলে ওই যাচ্ছে। টাইমটায় আসলে ওদের সাথেও আমার মানে ইন্টারেকশন কমে গেছে অনেক। হুম, তখন আমি ওই যে বললাম তখন ডিপ্রেসিভ পিরিয়ড পিরিয়ডটা হচ্ছে। হচ্ছে ওই যে বিছানা থেকে উঠতে পারতেছি না। হুম, বাসায় গল্পের বই। হুম। আর ছোটবেলার ২-১ টা ফ্রেন্ড ছিল। ওদের সাথে ঐরকম একটা সিনারিও আরকি। টাফ টাইমস। হ্যাঁ, ভয়ংকর মানে তাহলে এটা শেষ হলো কবে? মানে ৫ বছরের পিরিয়ডটা শেষ হওয়ার পর মনে হলো, না, এরপরে আর না। এটা কোন সময় মনে হইলো? না মনে হইছে এরকম না। মানে ওই টাইমটায় তো খুবই ডিপ্রেসিভ। হুম। ওষুধপত্র ওই যে কিছুদিন খাইছি। হ্যাঁ, আমার বড় বোন এসে যখন হ্যাঁ। আ ওই যে সাইকোলজিস্ট হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট উনি ইয়েতেই মানে ইয়েতে বসতেন ওই আরে ল্যাব-এইডে আচ্ছা, আচ্ছা। বসতেন। তো উনি ৩ মাসের মতো আমাকে হুম, কাউন্সেলিং প্লাস হুম, ইয়ে দিছিলেন আরকি। রিজওয়ানা কাদের মারা গেছেন কোভিডে। হুম, তো ওই টাইমটা এরকম। তারপরে হচ্ছে বাসায় আ আ বলছি যে মানে আমি শেষ, আমি আর ইয়ে করব না। তখন আবার আমার আম্মা আবার আমাকে মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছিল যে, হুম, "তাহলে তুমি আবার প্রাইভেটে ভর্তি হও। মানে হুম, বয়স তো কোনো ব্যাপার না। হুম, প্রাইভেটে ভর্তি হতে তো তোমার মানে ৪ বছর তোমার দেখতে, দেখতে শেষ হয়ে যাবে। তুমি ডিগ্রিটা নাও, ডিগ্রিটা নাও।" হ্যাঁ, মানে আমার আম্মার কথা একটাই যে, "তোমার এটা গেছে। হুম, তুমি হচ্ছে ডিগ্রি নাও, আমি মানে তোমাকে ভর্তি হুম, করায় দিচ্ছি। টাকা-পয়সা কোনো মানে হুম, ব্যাপার না।" যদিও আমরা যত বড়লোক ঐরকম না কিন্তু হুম, আম্মা টাকা ম্যানেজ করে ফেলবে। হ্যাঁ, উম আমি উম আমি নো মানে না আমি বুঝ তো মানে তখন আমার কাছে আবার এটা একটা মানে ফ্যান্টাসির মতো হয়ে গেছে যে আরে আমি ড্রপ আউট তো কি হইছে হুম, মানে আ ড্রপ আউট হবো তো কি তখন আবার এরকম ফ্যান্টাসি কাজ করত যে মানে ঠিক আছে জীবিকা হচ্ছে না নোবেল প্রাইজ পাওয়ার মতো কিছু একটা লিখে ফেলবো। মানে হাস্যকর। হ্যাঁ, হ্যাঁ, আ ব্যা সাহিত্যে নোবেল প্রাইজ পেয়ে যাবো। কি আছে এত মানে হুম, এরকম একটা দিয়ে মানে নিজেকে হুম, হচ্ছে ওই বাবলের মধ্যে হুম, হুম, রেখে দিছে আরকি এরকম একটা টাইম। তো তারপরে যেটা হইলো যে ওইখানে আবার একটা ঐরকম একটা টাইমে মানে আমার ১ম ইয়ে
আমার যে ছোটবেলার ফ্রেন্ড বলতেছি, ও হচ্ছে চারুকলায় পড়তো। হুম। চারুকলারই ইয়ে ডিপার্টমেন্টে, সিরামিক্স ডিপার্টমেন্টে পড়তো। তো ও একদিন হঠাৎ করে বলতেছে যে, "দোস্ত, এইরকম আমাদের অমুক ফ্রেন্ড হচ্ছে অ্যাপ বিজনেস করতেছে। iOS এর জন্য অ্যাপ বানাইতেছে বলতে তখন হচ্ছে মাত্র অ্যাপ স্টোর মানে এসে মোটামুটি ম্যাচিউরড হইছে আরকি। অ্যাপের বিজনেস করে অনেকে টাকা কামায়। বাংলাদেশে বেশ কয়েকজন আছে এরকম। তো আমার ধারণা তুইও যদি চেষ্টা করিস কয়েকটা ছোটখাটো অ্যাপ ছাড়তে পারবো আমরা, চল আমরা চেষ্টা করি।" তো এইটা ও বলার পরে মানে তখন আমার তো করার মতো অত কাজ নাই। তো ব বলার পরে আমরা ১৫-২০ দিনের মতো কাজ করছিলাম আরকি। তো যারা ওই সময়টা জানে তারা বুঝবে অ্যাপ রিস্কিনিং বলে আরকি। মানে সোর্স কোড কিনে আম আম অ্যাপের সোর্স কোড কিনে সেটাকে মডিফিকেশন করে অ্যাপ স্টোরে আবার ছাড়া। তো ওইটা হচ্ছে আমরা ২৫ দিনের মতো করছিলাম। ও ডিজাইন পার্টটা করছে আর আমি কোডের পার্টটা করছি আরকি। কোড বলতে যে আমি হাতে কোড লিখছি ব্যাপারটা ওইরকম না। কোড কিনে টেকনিক্যাল মডিফিকেশন। ওই যে ছোটবেলা থেকে কম্পিউটার নাড়তেছি আবার কম্পিউটারের প্রতি ফ্যাসিনেশন ওইজন্য হয়ে গেছে। আচ্ছা। তো ইন্টারেস্টিংলি ওইখান থেকে আমরা প্রায় ৬ বছরের মতো প্যাসিভ রেভিনিউ পাইছিলাম এবং ১ ক্রোর ছাড়াই গেছিল আমাদের। আচ্ছা, এটা বিজনেস যেটা ছিল এটা। হ্যাঁ, হ্যাঁ। মানে প্যাসিভ বিজনেস এর মতো। হ্যাঁ। এই যে মানে আমরা ২ জনে মিলে করছি। বেশ কিছু অ্যাপ আমরা ছাড়ছিলাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো ওইখান থেকে হচ্ছে আমার মানে প্রায় ১ কোটির উপরে আমাদের রেভিনিউ আসছিল ৬ বছরে আরকি। আর প্রফিট কত করছেন? এ তো পুরাটাই প্রফিট। অ্যাপ স্টোরের বিজনেস যারা করে হ্যাঁ। মানে SaaS বিজনেস মডেল এইজন্য পৃথিবীর অ্যাপ সবচেয়ে স্টোর বেসিক্যালি অ্যাডস এর উপরে? অ্যাডস এর উপরে ইন অ্যাপ পারচেজ বলে। মানে অ্যাড এর মধ্যে বিভিন্ন ওই যে স্পেশাল কোনো জিনিস যদি আপনি কিনতে চান, ওইটাকে বলা হচ্ছে ইন অ্যাপ পারচেজ আরকি। ওইটা প্লাস হচ্ছে অ্যাড এগুলা মিলায়। যদিও এখন ওইটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে। এটা ৬ বছরের পিরিয়ডে বলতে বোঝাচ্ছেন মানে আপনি ইউনিভার্সিটি থাকার শেষে না শুরুতে শুরু করছেন? পরে না ২০১৫ তে আপনার ইউনিভার্সিটি শেষ। হুম। আপনি ইউনিভার্সিটি করবেন না বলবেন হ্যাঁ, ভাবছেন নাকি ১৪ তে? এইরকম মানে ১৪-১৫ ওরকম একটা তারপর দাগ বিজনেস দেয়। শুরু করছেন। বিজনেস শুরু করছি না। ৩-৪ মাস নিজের মতো ছিলাম। পরে একদিন আমার ওই ফ্রেন্ড এসে বলছে, ওকে। তখন হচ্ছে ২০ দিনের কাজ করছিলাম আমরা। বিজনেস শুরু করছি ও ব্যাপারটা এই এরকম না। বিজনেস ছিল এটা ৬ বছর পর্যন্ত আপনাদের রিকারিং প্রফিট আসছে। হ্যাঁ, হ্যাঁ, রিকারিং প্রফিট মানে এটা ছিল। অন্যরকম এর থেকে ঢোকার পরেও। হ্যাঁ, হ্যাঁ। মানে ইভেন আমার তো মানে আমার যে একটা সময় এরকম ছিল যে মানে আমার জবের চেয়ে আমার ওই টাকাই বেশি। মানে আমি না জবে না আসলেও আমার কিছু হুম। আসে যায় না। তো আমার ওই যে ফ্যান্টাসির বাবলটা ওইটা কিন্তু তখন আবার আরেকটু ইয়ে হইছে, স্ট্রং হইছে যে জব অর্ডারে গিয়ে ব্যাপার না, বর্তমানে ঠিক আছে। মানে ইভেন আমার যে ফ্রেন্ডরা বেরোচ্ছে, ওরা বের হয়ে মানে যা করতেছিল সেই তুলনায় আমার তখন অনেক ইনকাম। মানে ওদেরই ওরা হয়তো ১৫-১৬,০০০ টাকার চাকরিও পাচ্ছে না। কিন্তু আমার ধরেন রেভিনিউ অনেক ভালো যে মাসে ১,০০,০০০ ও এরকম রেভিনিউ আসছে এরকমও ইয়ে গেছে আরকি। তো ঐরকম। আর তারপরেই হচ্ছে আপনার ওইটা তো অ্যাপ তো ইয়ে করে ফেলার পরে যেটা হইলো যে ওইটার স্কেলটা করতে পারি নাই। ওইখান থেকেও অনেকে স্কেল করে মানে বাংলাদেশের ইউনিকর্ন হয়ে গেছে বলা যায় আরকি। যে মানে ধরেন মাসে বছরে ২০-৩০ কোটি টাকার আ রিভ আ প্রফিট এরকম অ্যাপের বিজনেসও বাংলাদেশে আছে। আরো বড়ও আছে। যে বছরে ধরেন ৮০ থেকে ১০০ কোটি টাকার। তো ওই জায়গায় আবার আমরা আটকায় গেছিলাম। আমরা মানে ওই জায়গায় আটকে গেছি। পরে ও হচ্ছে বাইরে চলে গেছে। আর আমি তো আবার আমার রেভিনিউ আসতেছে। ঘরে বসে গল্প পড়ি, এই করি, সেই করি, ইয়ে যাইতেছে। এইরকম টাইমে হচ্ছে আমি মনে হয় বিয়ে করছি। এটা কি আপনি অন্যরকম এর থেকে ঢোকার আগে বিয়ে করছেন? ঢোকার আগেই মানে অন্য রকমের ঢোকার আগে বিয়ে করছি। হুম। মানে ৫-৬ মাস আগে বিয়ে করছি। আচ্ছা। তো বিয়ে করলাম। তো বিয়ে করছেন মানে পাত্রী মা আপনার ভাবির মা-বাবা কি এখানে হচ্ছে মজার ইয়ে, এই যে আজকে যে বলতেছি এগুলা মানে আমাকে বিয়ের সময় কিন্তু আমার ওয়াইফ এটা কি বলছে আপনি অন্য কোনো পডকাস্টে শেয়ার করছেন? না, না এটা শেয়ার করি। আমার খুব মানে গত ৮-১০ বছরে যারা আমার সাথে পরিচিত হয়েছে এরা কেউ জানে না যে আমি ড্রপ আউট। বাট তার আগের যারা তারা সবাই জানে। বিয়ের আগ পর্যন্ত আমি পাবলিকলি বলে বেড়াইতাম আমি ড্রপ আউট। কিন্তু বিয়ের সময় এখানে একটু বলা দরকার যে কেন রাজি হয়েছে। হ্যাঁ। এটা কিন্তু আমাকে অনেকেই বলছে। আমার ওয়াইফ হুম, ডাক্তার। ও হচ্ছে এখন এমডি করতেছে আরকি হুম, ইয়েতে এই যে ল্যাবরেটরি মেডিসিন এ এমডি করতেছে হুম। বারডেমে। বিএসএমএমইউ তে। আচ্ছা। তো ওর ঘটনা যেটা হইছে ও হচ্ছে আমার ওই ছোটবেলার এলাকারই। আমরা একসাথে পড়ছিলাম আচ্ছা, আচ্ছা। ইয়েতে। তো ওর ফ্যামিলি কিন্তু মানে ছোটবেলা থেকে আমার ফুল ফ্যামিলিরে চিনে এবং আমাদের লাইনও জানে। পরে আমরা হচ্ছে যাত্রাবাড়ি থেকে মিরপুরে চলে আসছিলাম দেখে ডিটেইল জানতো না। কিন্তু জানে যে আদনান ঢাকা ভার্সিটিতে পড়ে, ফিজিক্সে পড়ে, এই সেই। তো পরে বিয়েতে বা উনারা রাজি। উনাদের তো কোনো সমস্যা মানে নেই। জানতো না যে বিয়ে আপনি ড্রপ আউট? না, না, না জানতো সবাই। উনারা জানতো। পরে আমি বলছিলাম যে, "ভাই মানে আমরা বিয়ে করতেছি ঠিক আছে। কিন্তু মানে এইটা আমি কিন্তু এটা সবাইকেই ইয়ে করি আরকি যে হুম। বলি যে আমি শেষ করি নাই।" হ্যাঁ, তো আমার ওয়াইফ মানা করতেছিল বলার জন্য। কিন্তু মানে আমি পরে উনাদেরকে বলছে। মানে আমার শ্বশুর-শাশুড়িকে বলছে। তো উনারা এটাতে খুবই একটা হ্যাঁ। মানে কি বলছিল ধাক্কা খাইছিল। কারণ উনারা তো মিলাইতে পারতেছে না। উনাদের কাছে ব্যাপারটা কেমন? উনারা আমাকে ওই যে ম্যাট্রিকের আগে দেখছে। হুম, আমি হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে চলে আসছি হ্যাঁ। মিরপুরে।
তো উনারা মিলাইতে পারতেছে না। যাই হোক পরে উনারা রাজি-টাজি হইছে। কিন্তু আমাকে বলছিল যে, "এটা তুমি আর মানে রিলেটিভদের মধ্যে ছড়াইও না। তুমি তো মাইকিং করে বেড়াও। তোমার মাইকিং করার দরকার নেই, তুমি ছড়াইও না।" হুম, হুম। তো আমি এই যে আজকে পরে পাবলিকলি বলতেছি আরকি। আচ্ছা এখন তো আপনার রিলেটিভরা জেনে যাবে। আ না, এটা আমার আগেও ম্যাটার ছিল না, এখনো ম্যাটার ছিল না। এখন তো এই যে মানে হুম। আমার তো আল্লাহ তো আমার জীবিকা ব্যবস্থা আলহামদুলিল্লাহ। করেই রাখছেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ডেফিনিটলি। এই আরকি তো জয়েন করলাম। তারপর ভাই এবার তাহলে আমরা এই নতুন জার্নিতে একটা তো গেল হচ্ছে আপনার বিয়ে। তো বিয়ে পর্যন্ত আমরা বুঝলাম যে আপনি কিভাবে বেসিক্যালি সব প্লেসেস হইলো হুম। আলহামদুলিল্লাহ। সো বিয়ের পরে কিভাবে মনে হলো যে জবস এ বিকজ আপনি তো ওই টাইমে নিশ্চয়ই রেভিনিউ আসা কম হয়ে গেছে ওইটা থেকে। না তখনও অত কমে নাই। আচ্ছা। মানে বাট আপনার একটা আপনার ভাবনা আছে যে এখন জব করতে হবে বিকজ না আদারওয়াইজ সাস্টেইনেবল হ্যাঁ, ভাবনা নাই। এটা হ্যাঁ। বলতেছি এটা একটা ভালো ইয়ে। মানে হুম, আম আ ওই জায়গাটা হইছে তখন আমার রুটিন কেমন? আমার রুটিন হচ্ছে যে আমি সারারাত জেগে গেম-টেম খেলি, গল্প-গুজব করি। তো আর হচ্ছে দিনের বেলা ঘুমাই। তো হুম, আমার ওয়াইফ হচ্ছে খুবই মানে হুম। সকালে উঠেও একা, একা নাস্তা করতেছে বা ওর খুব অড লাগতেছে। হ্যাঁ, কারণ ও তো মানে ট্র্যাডিশনাল হ্যাঁ। লাইনেরই। ওর রুটিন তো কখনো ব্রেক হয় নাই হুম, ৫-৬ বছরে। তো এইটা আমি বলব যে আল্লাহর রহমতেই ওই যে আমি যে ১ম এ যে স্টোরিটা বলতেছিলাম যে ৫-৬ মাস পরে একদিন সরি এখানে ২০১৪ তে আমি একবার অন্য রকমে আসছিলাম। আচ্ছা। যেই গল্পটা শুরুতে বললাম, হুম। ওই যে একটা ইট, তারপর হচ্ছে সূর্য আর আচ্ছা, বালতি। আচ্ছা, আচ্ছা ওকে। এইটা দিয়ে যে একটা স্ক্রিপ্ট লেখার হ্যাঁ, যে হ্যাঁ, Facebook এ হ্যাঁ, দেখছিলাম, ওইটা ২০১৪ তে। তো ওইখানে এসে ২-৩ মাস করছিলাম। কিন্তু হুম। করে আসলে পিঁপড়া টিম বলত আরকি তখন। তো মানে ওইটা কাইন্ড অফ ইন্টার্ন টাইপের এর ছিল। থেকে ছিল নাকি অন্যটা? না ওইটা কারওয়ান বাজারের যে হেড অফিস। মানে কি উদ্ভাস, উন্মেষ অন্যরকম গ্রুপের হেড অফিসে। বেসিক্যালি ওটা মানে কোন গ্রুপে? ওইটা আচ্ছা। হচ্ছে একটা আলাদা ছোট এক্সপেরিমেন্টাল টিম বানাইছিল। ভাইয়া তো অনেক এক্সপেরিমেন্ট করে। হুম, হুম। উনার সাথে ভাইয়া কি চিনতো আপনাকে তখন? সোহাগ ভাইয়া হুম। এই রিক্রুটমেন্ট ওই আসার পরে ২-১ দিন ইন্টারেকশন হয়েছিল আচ্ছা, আচ্ছা। ভাইয়ার সাথে। বাট তখন আপনি ইউনিভার্সিটি কন্টিনিউড আছে আরকি। মানে ওই যে প্রায় হ্যাঁ, শেষ হ্যাঁ। আরকি ওই ওকে, ওকে। টাইমটায়। তো তখন আসছিলাম। তো এরপরে আবার ২-৩ মাস ইন্টার্নের মতো ওই জিনিসটা করে হুম, কন্টিনিউ করা হয়নি। এবার বলতেছি আবার এই যে ১৭ র দিকের হুম, ঘটনা। তখন হচ্ছে আপনার আ আবার একটা মানে Facebook এ স্ক্রল হুম, করতে, করতে ওই হিমালয় ভাইয়েরই আবার একটা হুম, হুম। পোস্ট আমার এটা চোখে কোন সালে পড়ছে। বললেন? ওই যে বিয়ের পরে ১৭ র ১৭ হ্যাঁ, শেষের দিকে। হুম, হুম। তো এই হিমালয় ভাই বলতে HR হেড। হ্যাঁ, হ্যাঁ। যার পোস্ট দেখে আমি এর আগে হুকড হয়ে মানে একটা ইয়ে হুম, পাঠাইছিলাম। ইভেন ওটা যে জব পোস্ট ছিল এটাও ১৪ তে কিন্তু বুঝি নাই। যাওয়ার পরে বুঝছি যে আরে এটা হ্যাঁ। জবের ইয়ে ছিল। তো ১৭ তে তো বুঝছি এবং তখন এরকম ইন্টারেস্টিং একটা মানে হুম, টাস্ক দিছিল হুম, হিমালয় ভাই। ওই টাস্কটা করে পাঠাইছি। হুম, পাঠানোর পরে উনি পরে বলতেছে, "আরে" তখন উনি আমাকে হতাশ আদনান বলতো আরকি। হুম, মানে উনি তো হুম, মানে "আরে হতাশ আদনান তুমি আসো" বলে আমারে মানে পরে ইন্টারভিউ জন্য ডেকে পাঠাইছে। পরে যাওয়ার পরে বলতেছে, "আচ্ছা ঠিক আছে জয়েন করো।" তো আমি উনাকে বলছিলাম যে, "ভাই আমার তো একটা সাইড বিজনেস আছে। তো আমার হচ্ছে ফুল টাইম করার" পরে বলছে, "আরে করো, করো তুমি আমি পরে ব্যবস্থা করবনে।" হুম, পরে আবার হিমালয় ভাই চলে গেছে। ওই জন্য আমার আর ব্যবস্থা হয় হুম, নাই। পরে জয়েন করছি আরকি। হুম, এই আর ওইখান থেকে আ তারপরে যেটা হইলো যে হিমালয় ভাইয়ের একটা ব্যাপার ছিল যে উনি হচ্ছে মানুষকে তার মানে আ উপযুক্ত জায়গার দিকে আ আ গাইড করতে পারে আরকি। তো হুম, উনি হচ্ছে আ তখন সোহাগ ভাইয়া হচ্ছে গ্রোথ হ্যাকিং নিয়ে অনেক হুম, মানে সেশন-টেশন করত। তো পরে যেটা হইলো যে হিমালয় ভাই হচ্ছে আ ভাইয়ের সাথে ভাইয়ের হুম, যে গ্রোথ হ্যাকিং সেশন আবার মানে সোহাগ ভাইয়ের তো এটা খুবই স্পেশাল। অনেকগুলা হুম, স্পেশাল জিনিস আছে। তার মধ্যে এটা একটা যে উনি কিন্তু একদম ডাউন থেকে শুরু করে টপ হুম, যে কারো সাথেই উনার মানে প্রজেক্ট রিলেটেড ইন্টারেকশন বা ইভেন যেকোনো ধরনের ইন্টারেকশন খুবই ওপেন এটা। মানে যে কেউই করতে পারে। তো আমি যখন ওই গ্রোথ হ্যাকিং সেশনে জয়েন করলাম ওইখান থেকে ভাইয়ের সাথে কাজ করা শুরু। হুম, তো তারপরে আরকি আস্তে, আস্তে ওইখান থেকে ভাইয়া হচ্ছে আমাকে গ্রোথ হ্যাকিং এর মানে গ্রোথ লিড হিসেবে দায়িত্ব দেয়। হুম, তখন হচ্ছে প্রহরী আর বিজ্ঞান বাক্স এই হুম। ২ টা কনসার্ন এর জন্য গ্রোথ লিড হিসেবে কাজ করছি। কখন তারপর এটা কোন সাল থেকে কোন সাল? এটা ১ম এ ওই যে আ গ ১ম এ ৬ মাসের মতো হচ্ছে কনটেন্ট রাইটার হিসেবে ছিলাম। এটা কোথায় ছিলেন? আ ও কোনরকম ইয়েতে নতুন টিমটায়? অ্যা প্রহরী বিজ্ঞান বাক্স অন্যরকম ইলেকট্রনিক্স যেই আচ্ছা। কনসার্নটা আরকি ওইটার আন্ডারে যেই প্রোডাক্ট প্রহরী বিজ্ঞান বাক্স ওইগুলার জন্য। পরে ঐখান থেকে হচ্ছে অন্যরকম ইলেকট্রনিক্সেরই গ্রোথ লিড হিসেবে ভাইয়া এটা হচ্ছে কত দিনের মধ্যে? ৬ মাসের মধ্যে। এটা বেসিক্যালি তাহলে ৬ মাসের মধ্যে যে আপনার এই যে হঠাৎ করে গ্রোথ লিড এ চলে আসলেন, এটার জন্য আপনি ইউনিক কি ফর এক্সাম্পল মানে আপনার কি মনে হয় যে কোন কারণে সোহাগ ভাই ফেল্ট যে আপনি আ একদম ফর এক্সাম্পল ৬ মাস হইছে জয়েন করছে। সো আপনার তো এখনই গ্রোথ লিড হওয়ার কথা না? তো এইটা কেন মনে হলো যে আপনার এইখানে আমার একটা ভাইয়ার মানে এখানে একটা আসলে ভাইয়ারই ক্রেডিট বলতে হবে বা মানে এখানে হুম, আসলে আমার কোনো ওরকম ক্রেডিট আছে তা না। তো আমি ভাইয়ার সাথে দীর্ঘ সময় কাজ করে যেটা বুঝছি যে ভাইয়ার হচ্ছে মানে আমি নিজেকে ট্যালেন্টেড বলতেছি ব্যাপারটা এমন না। বাট ট্যালেন্ট নার্চারিং এর হুম, হুম, মানে একটা স্পেশালিটিস আছে ভাইয়ার। হুম, মানে ভাইয়া হচ্ছে
ধরেন ক্যাপাবিলিটিস বা পসিবিলিটিস বুঝে সেইখানে পিপলের উপরে বেট ধরার যে প্রবণতা, মানে এটা আমার একটা কোর স্কিল মনে হয়েছে ভাইয়ের কাছে। যে ভাইয়ের যদি মনে হয় যে এইখানে ঠিক আছে, এইখানে কাঁচামালগুলো আছে, হুম, এইখানে একটু আগুন জ্বালায় দেখি কত বড় আগুন জ্বলে। হুম, তো ওই টেনডেন্সিটা ভাইয়ার আছে। তো এরকম যে শুধু আমার সাথে তা না। আমার কাছে গত ৮ বছরে আমার কাছে মনে হচ্ছে ভাইয়া এরকম অনেকের ক্ষেত্রেই ভাইয়া এই ইয়েটা করে আরকি। মানে কারো মধ্যে যদি পসিবিলিটিস আছে বুঝে ভাইয়া, ভাইয়া হচ্ছে তাকে অনেক এম্পাওয়ার করে। তো ভাইয়ার হয়তো ফর সাম রিজন মনে হয়েছিল। আবার ওই যে হিমালয় ভাইয়াও ট্যাগ করে দিছে। হিমালয় ভাইয়ের উপরে তো ভাইয়ার মানে মানুষের বোঝার বা এইচআর এর যে বেসিকই ওই জায়গা থেকে হিমালয় ভাইয়ের রেফারেন্সে গেছি। আবার ভাইয়ারও তো এই প্রবণতা আছে। ট্যালেন্ট নার্চারিং বা ট্যালেন্ট ম্যাক্সিমাইজেশন এর যে ব্যাপার। বড়, বড় লিডারদের কিন্তু এটা একটা বড় গুণ হওয়া উচিত। হুম। মানে ওই যে পিপলের বেস্টটা বের করে তাকে বেস্ট ইউজ করাটা আরকি। তো এটা করতে গেলে কিন্তু আপনাকে অনেক সময় মানে আপনি সিওর হয়ে ইয়ে করতে পারবেন না। সো আপনার মনে করেন আ আপনি মানে আপনার যে ফর এক্সাম্পল যেগুলো দেখে ভাইয়া মনে করছে যে আপনার উপর বেট নেওয়া যেতে পারে। যে ৬ মাস হইছে জয়েন করছেন এরপরে আপনাকে ২ টা কনসার্ন এর গ্রোথ লিড হিসেবে চিন্তা করছেন। এমন কি জিনিস ছিল আপনার মনে হয় যে যেগুলোর উপর বেস করে ভাইয়া মনে করছে যে না আদনান কুড এটা বি একটু দিস? চিন্তা করে বলতে হবে। একটা ঘটনা মনে পড়তেছে যে আ ভাইয়া হচ্ছে একটা ছোট কাজ দিছিল। তো ওই কাজটা হচ্ছে আমি মানে মনে হয় ০.৫ ঘন্টা ১ ঘন্টার মধ্যে করে মানে আমার আবার একটা ব্যাপার আছে কি আমি অনেক বেশি সাজানো গোছানো জিনিসপত্রতে না গিয়ে আমি হচ্ছে যেইটা জিস্ট ওইটা দেই আরকি। তো দেখা গেছে আমি ভাইয়া একটা কাজ দিছে। আমি ওই কাজটা ওই যতটুকু অতটুকু করেই Gmail এ আমি হচ্ছে ওই অতটুকুর একটা ইমেজ Gmail এ অ্যাটাচমেন্ট হিসেবে না। মানে আমি হচ্ছে আমি জানি না ভাইয়ারও তো এটা মনেও নাই। আমি হচ্ছে ওই অতটুকু একদম এমবেড করেই দিছিলাম। মানে কেন? এটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স এর জায়গা থেকে যে ইমে ই ইমেজটা যেন ডাউনলোড করে তারপরে ওপেন করতে না হয়। মানে ইমেইলটা ওপেন করেই যেন মানে ইমেইল ওপেন করলেই যেন ভাইয়া রিপোর্টটা পেয়ে যায় আরকি ছোট করে। ইমেজটা যখন এমবেড করে দিছি। তো এইটা একটা ঘটনা মনে পড়তেছে প্লাস আর ট্যালেন্ট স্পটিং এরও একটা ব্যাপার আছে। মানে আমি আমাকে আবার বলতেছি, আমি আমাকে ট্যালেন্টেড বলতেছি তা না। এইখানে আমরা জানি ভাই। না, না। তো ওই জায়গা থেকে মানে ট্যালেন্ট না বলে আসলে পটেনশিয়াল স্পটিং এর কথা যদি বলি, তো ভাইয়ার কাছে আমার কাছে মনে হয়েছে ওইটাও হয়তো ভাইয়ার আছে। যেমন আমার যে টেক জিনিসপত্রে ইন্টারেস্ট আছে বা আমি যে জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে পারি বা আমার ভিতরে যে কি মানে জানার আগ্রহ আছে, এই জিনিসগুলো হয়তো ভাইয়া টের পাইছিলেন। ওইজন্য হচ্ছে হয়তো আমাকে ওই জায়গাটায় দিছিলেন। বাট আমি কিন্তু ওই জায়গায় মানে ব্যর্থ হয়েছিলাম। মানে আমি কিন্তু ওই রোলে সাকসেসফুল হই নাই। আচ্ছা। আ সাকসেসফুল হই নাই কারণ ভাইয়া যখন আমাকে দিছে আমার তখন টেকনিক্যাল নো হাউ আছে। বাট আমার কিন্তু অর্গানাইজেশনাল যে নো হাউ যে আচ্ছা একটা দায়িত্ব পাওয়ার পরে কিভাবে দায়িত্বটাকে কি বলবো মানে নিজের করে নিতে হবে। তারপরে নিজের করে নিয়ে কিভাবে কোম্পানিকে রেজাল্ট দেখাইতে হবে। ওইসব আমার মাথার মধ্যেও নাই। আমার মাথার মধ্যে গ্রোথ হ্যাক ইটস সো মানে এটা খুবই এক্সাইটিং জিনিস। এটা আমার অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। আমার আন্ডার যারা আছে তাদেরকে আরো অনেক পড়াইতে হবে। বাট ইন দ্যা মিন টাইম যে আসলে জিনিসগুলো এইভাবে চলে না। মানে বিজনেস তো আসলে দায়িত্ব দিছে মানে আমাকে তো রেজাল্টের দিকেও আনতে হবে। রাইট। তো ঐরকম টাইমে কিন্তু মানে আমি আসলে রেজাল্ট আনার দিকে আসলে মানে আনার জন্য পড়তেছি, চেষ্টা করতেছি। কিন্তু ট্রু রেজাল্ট কিন্তু আনা হয় নাই আরকি আমার। এবং তখন কিন্তু ভাইয়া আমাকে তো দোষারোপও করে নাই কোনো মানে ভাইয়ার মতো ওই গ্রোথ হ্যাকিং এর যেই কাজগুলো আসলে আমার দিক থেকে হওয়ার দরকার ছিল সেগুলো অন্যদিকে মানে মানে অন্যর থ্রুতে এখানে যেটা বলতেছিলেন ভাই সেটাতে যদি একটু ইয়ে করি যে যেই জিনিসগুলো দেখে ভাইয়া মনে করলো যে আপনাকে এই অবসর দেওয়া যায় সেটা হচ্ছে কি আপনার লার্নিং অ্যাটিটিউড ছিল। হ্যাঁ, হ্যাঁ। বা হ্যাঁ, ফাস্ট লার্নিং অ্যাটিটিউড। ফাস্ট লার্নিং এবং হুম, হুম। তো সো দিস লার্নিং অ্যাটিটিউড ইস ভেরি ইম্পোর্টেন্ট। আপনি এটা খুব ভালো হ্যাঁ, জায়গায় ধরছেন। সো দিস কুড বি আ ভেরি ইম্পোর্টেন্ট মানে অ্যাসপেক্ট ফর দি পিপল হু আর আওয়ার অডিয়েন্স। ইয়েস, তো ইয়েস, ইয়েস। যে মানে আমরা যারা বেসিক্যালি মনে করি না যে জবস এখন কারেন্টলি কম হুম, বা হুম। জবসে ওরকম মানে গ্রোথ নাই। বাট ওই যে আমাদের ইন ইটসেলফ আমাদের কিন্তু একটা একটা এমন বিহেভিয়ার আছে যে আমরা মানে শক্ত হয়ে থাকতে চাই। সেটেলড হয়ে যায়, রিজিড। হয়ে যায়। আমি যা জানি জানি। রাইট, রাইট। মেজরিটির মধ্যে ওই জানার আগ্রহটাই খুব কম এবং সেলফ ডেভেলপমেন্ট এ এনাফ টাইম না দেওয়া বা হ্যাঁ, লার্নিং অ্যাটিটিউড কম। খুবই কম, হ্যাঁ। সো ওই হিসাবে আমরা এট লিস্ট বলতে পারি যে যদি someone who actually wants to grow in career 100% he or she must be someone যার লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে। খুব বেশি থাকতে হবে এবং যারা কোম্পানির ওনার ইনাদের কাছে আসলে তো এট দ্য এন্ড অফ দ্য ডে মানে কোন পার্সনের পিছনে কোম্পানির রিসোর্স বা টাইম সোহাগ ভাইও কিন্তু আমার পিছনে টাইম দিছেন। এই যে হ্যাঁ। যতগুলা মিটিং হইছে যেকোনো প্রশ্ন করলে উত্তর হ্যাঁ, দিছেন। হ্যাঁ। এই টাইমগুলা তো উনাদের রিসোর্সও তো লিমিটেড। ইভেন একটা কোম্পানি কিন্তু প্রফিটের উপরেই চলে। নাইলে আনলিমিটেড টাইম রাইট। চলতে পারবে না। এই ২ নাম্বারি করা ছাড়া।
তাহলে তারাও কিন্তু এরকম এলিজিবল পারসনের উপরেই ইনভেস্ট করবেন। এখন এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কিভাবে বোঝেন? তার রাইট। একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে এই যে লার্নিং মানে অ্যাটিটিউড। কারণ যার মধ্যে লার্নিং অ্যাটিটিউড আছে সে কিন্তু যেকোনো জিনিস মানে আপনার ওভারকাম করে যাওয়ার জন্য লার্ন করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। আর যখন লার্ন করে ফেলবে সে হয়তো সেই obstacle গুলা পারও হয়ে যেতে পারবে আগে আর পরে। আর কি ছিল মনে করেন যে আরেকটা অ্যাসপেক্ট আর ২ টা অ্যাসপেক্ট যদি বলতে হয়? আমার একটা ছিল ক্ষেত্রে হ্যাঁ, অ্যাটিটিউড আর ২ টা কি হইতে পারে? ওকে। আমার ক্ষেত্রে আসলে এটা আমার জন্য একটু ডিফিকাল্ট আরকি। মানে আমি আসলে কখনো এইভাবে ভাবিই নাই। মানে হুম, যে আচ্ছা আমার এইটার কারণে কি এরকম হইছে, এটার কারণে কি আমার জার্নি হয়ে গেছে তো। বাট আমি ইন জেনারেল বলতে পারি মানে আমার গত ৮-১০ বছরে যে মানে আমি নিজেও তো অনেক টিম মেম্বারকে ম্যানেজ করছি বা চোখের সামনে নিজের আ ইয়ে দেখছি মানে মানে আমি ল্যাডারের যে স্টেপ আপ করা বা অন্যদের ল্যাডারে স্টেপ আপ করার ইয়ে দেখছি। তো ওই জায়গা থেকে সিনসিয়ারিটি এইটাও একটা বড় জিনিস। মানে ওউনারশিপ যদি বলি যে আমার লার্নিং অ্যাটিটিউড ও আছে। পাশাপাশি আমার এই যে আমাকে যে দায়িত্বটা দেয়া হচ্ছে, হুম, এইটা আমি কতটুকু ওন করতেছি। হুম, এটা কিন্তু আমি দেখছি। মানে অন্য রকমের দেখছি। আমার তো আসলে অন্য জায়গায় করা হয় নাই। আমি হুম, অন্যদেরটা বলতে পারব না। বাট অন্য রকমের দেখছি যে কেউ যদি কোনো একটা জিনিস ওন করে, সেইজন্যও তাকে কিন্তু ওইটার হ্যাঁ, জন্য রিওয়ার্ড করা হয়। রিওয়ার্ড করা হয়। বাট ওন করলাম, ওন করে আমি ওনই করে গেলাম। বাট হ্যাঁ, নিজেকে লেভেল আপ করতেছি না। হুম, তখন কিন্তু ওই জার্নিটা একটা জায়গায় গিয়ে আটকায় যাবে। হুম। তো ওন করা, তারপরে ইয়ে করা, সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি। বাট এটা পুরাটাই কিন্তু ইয়ের জায়গা থেকে মানে ম্যানেজমেন্টের জায়গা থেকে। ম্যানেজমেন্ট কখন পিক করছে বা পিক করবে এটা। তো মা সিনসিয়ারিটি বা ওনারশিপ এর জায়গাটা আমার কাছে খুবই মানে মনে হইছে যে এইটা অনেক মানুষকে মানে বিশেষ করে যখন কেউ দেখবে যে মানে আমার কোম্পানির জন্য সে নিজের মনে করে দৌড়াইতেছে, হ্যাঁ, তখন কিন্তু ন্যাচারালি তার দিকে আমার একটা বায়াস অলরেডি চলে আসবে। রাইট। যদি আমি ওভারঅল কোম্পানির আর যারা লিডার্স তারা কিন্তু বোকা না। তারা কেউই মানে লসের গেম খেলবে না। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আরকি যে আচ্ছা। এটা তো গেল ভাই আপনার ওই যে হুম, হুম। গ্রোথ লিড ইফ আই এম নট রং। হ্যাঁ, হ্যাঁ, গ্রোথ লিড ছিলাম, হ্যাঁ। হ্যাঁ, তো এরপরের ওখানে কতদিন ছিলেন? প্রহরী এবং বিজ্ঞান বাক্সতে কতদিন ছিলেন? আ অন্যরকম ইলেকট্রনিক্সেই তারপরে এটা কবে মানে ১৮ থেকে ১৯-২০ পর্যন্ত বলতে পারি। বাট তখন কিন্তু আমি যে প্যাসিভলি গ্রোথ লিড ছিলাম আসলে। হুম, হুম, ওই যে যেটা বললাম যে আমি মানে আইডিয়াল জায়গা থেকে হচ্ছে জিনিসগুলাকে ট্রিট করতেছিলাম। হুম, যে ধরেন গ্রোথ হ্যাকিং জিনিসটাই তখন নতুন পুরো ওয়ার্লড হুম, ওয়াইডই। তো একটা গ্রোথ টিম কিভাবে আসলে হ্যাঁ, ওয়ার্ক করা দরকার আমি ওই জিনিসগুলা নিজেই লার্ন হুম, হুম, করতেছিলাম। হুম, লার্ন করে আবার আমার সাথে যারা হুম, তাদেরকে আ ওইটাতে লার্ন করানোর চেষ্টা করতেছিলাম। বাট ইন দ্য মিন টাইম কোম্পানির কেপিআই এর কিন্তু দরকার থেমে নাই। ওইটা কিন্তু আবার তখন ভাইয়ার অন্য না কাউকে দিয়ে করানো লাগতেছে। গ্রোথ হ্যাক এর জন্য যে মেম্বার হুম, গুলা। তখন কিন্তু আবার আমার যে মেম্বার গুলা লার্ন করতেছে, হুম, তাদেরকে ইউস করা লাগতেছে অন্যান্য যারা লিডার তাদের। হ্যাঁ, কারণ তাদের কিছু করার নাই। তা আমি আইডিওলজিক্যাল মানে আইডিয়াল সিনারিও থেকে জিনিসটাকে ট্রিট করতেছি। অন্য লিডাররা হচ্ছে ওই সময়ে আমার সমকালীন হুম, আমার হুম, সুপিরিয়র লিডার হোক বা আমার লেভেলের লিডার হোক, তারা হচ্ছে প্র্যাকটিক্যাল জায়গা থেকে জিনিসটাকে ট্রিট করতেছে। হুম, তো প্র্যাকটিক্যাল জায়গা থেকে ট্রিট করাতে কি হচ্ছে? আইডিয়াল গ্রোথ হ্যাকিং হচ্ছে না। বাট ধরেন একটু সেলস ওদিক থেকে বেড়ে গেছে। এবং ওই সেলস যখন কোম্পানিতে ডিরেক্ট ইফেক্ট করতেছে, তখন কিন্তু আমার মেম্বার গুলাও ওইখানে ইউটিলাইজেশন বেশি হচ্ছে। কারণ ভাইয়া তো আর ভিতরে ঢুকে আ দেখবে না যে আরে আদনান কেন এরকম করতেছে, কি করতেছে? আদনান ৫ মাস ধরে ট্যানজিবল কোনো আউটকাম এখানে আসে নাই। হুম, তো কিন্তু অন্যদের ট্যানজিবল আউটকাম এর জন্য ম্যান পাওয়ার দরকার। তাহলে আদনানকে যে ৫ জন দিয়ে রাখছি সেখান থেকে ওই ৩ জন ওখানে ইউজ হলে হোয়াট ইস হুম, দ্য ইস্যু? মানে ইস্যু নাই। রাইট। তখন এরকম একটা সিনারিও বাট আমি আমার কাজ করে যাচ্ছি আরকি। তখন মানে আমার যারা সুপিরিয়র ছিল তারা আমাকে যেই কাজ দিচ্ছে ওগুলা করতেছি। আর আমার বাট আমার টিমটা এইভাবে ডাইলিউটেড হয়ে গেছে আরকি। যে এরপরে? তো এরপরে এখানে কত বছর ছিলেন ভাই? এই সিচুয়েশন এ আমরা তখন মিরপুর ১০ এ অফিস ছিল। তো ২০ এ পর্যন্ত মানে কোভিড এর আগ পর্যন্ত ১৯ পর্যন্ত এইরকম সিনারিও। আ তারপরে হচ্ছে এই যে মতিঝিলে চলে আসলাম। চলে আসার পরই একটু হ্যাঁ, তারপর বলছিলে? চলে আসলাম, মতিঝিলে চলে আসলাম। চলে আসার পরপরই তখন আ ডিজিটাল সেলস নিয়ে কাজ করতেছিলাম। আমার যে লিড উনার সাথে। পরে হচ্ছে এটা কি ওই বিজ্ঞান বা অনার্স কোন রকম ইলেকট্রনিক্স? না তখন হচ্ছে শুধু বিজ্ঞান বাক্স নিয়ে। আচ্ছা। তো তখন হচ্ছে আর প্রহরীর কাজ করতেছি না। প্রহরীর হুম, কনসার্ন এর কাজ তখন অন্যরা করতেছে। হুম, আমি হচ্ছে বিজ্ঞান বাক্সের ডিজিটাল সেলস পার্টটা নিয়ে হুম, তখন হচ্ছে বেশ কিছুদিন কাজ করছি। বিশেষ করে কোভিড এর টাইমটা। কোভিড এর ওকে। টাইমটা তো একটা বড় টাইম। হুম। বন্ধ ছিল আরকি এরকম। তারপর ওখান থেকে ওখানের জার্নিটা কিরকম? ওখানে কি হিসাবে ছিলেন ভাইয়া? ওখানে আমি ডিজিটাল সেলস আচ্ছা, মানে ডিজিটাল সেলস এর ইয়ে বলা যায়, লিড বলা যায় আরকি। আচ্ছা। তারপরে এটার পরে ২০২১ কোভিডের পরে? ২০২১ কোভিড এর পরে এরপরে আ যেটা হইলো এই জায়গাটাও আমার একটু ব্লারি মানে অত ডিটেইল মনে নাই।
তখন হচ্ছে বেশ ডিজিটাল সেলসে আমার মনে আছে যে আমার লিডার যেভাবে ম্যানেজার যেভাবে আমাকে বলতেছিল আমি ওইভাবে কাজ করে বেশ অনেক আউটপুট আনতে পারতেছিলাম আরকি। অনেক আউটপুট আসছিল। ইভেন আমার কাছে মনে হয় বাংলাদেশের ১ম এই কনভারসেশনাল সেলস এজেন্ট আমিই বানাইছিলাম। এই যে চ্যাটবট আরকি। আচ্ছা, আচ্ছা। বিজ্ঞান বাক্সের থ্রুতে ওইখানে কিন্তু মানে আমার ধারণা ২-৩ কোটির উপরে সেল হইছে। একটা বট মানে Facebook এ একটা বট ও হচ্ছে অটোমেটেড ওয়েতে কথা বলে ২-৩ কোটি টাকার সেলস ড্যাম! নিছে আরকি। ওইটা ওই টাইমে করা। আর এখন তো কনভারসেশনাল সেলস এজেন্ট অনেক বাড়বে। পুরা দুনিয়া কনভারসেশনাল মোডে চলে যাবে। মানে সেলস এজেন্ট মানে এআই এর এআই দিয়ে। তো যাই হোক তো এরপরে একটা টাইমে আম আ উম তখন একদিন এরকম টাইমেই আবার ভাইয়া আমাকে ডাক দিছে। এটা কবে ২২ বা ২৩ বা ২১ হোয়াটএভার আমার মনে নাই। আমার বাই ডেট ইয়েতে আমি খুবই মানে আমার এগুলো মনে থাকে না। তো এরকম এক টাইমে একদিন আবার ভাইয়া ডাক দিছে। তখন হচ্ছে আবার উৎকর্ষ ফর্ম হচ্ছিল আরকি। মানে এডটেক কনসার্নটা মানে বিজ্ঞান বাক্সের পাশাপাশি নতুন আরেকটা ভেঞ্চার আসতেছে। এইরকম একটা টাইমে দায়িত্বের ইয়ে হচ্ছে আরকি। মানে রিডিস্ট্রিবিউশন হচ্ছে বা কে কোন কি করবে, নতুন টিম ফর্ম হবে, নতুন মেম্বার লাগবে এরকম একটা সময়ে একদিন ভাইয়া হচ্ছে আমাকে ডাক দিছে। তো আমি চলে গেছিলাম মানে অনেক দূর চলে গেছিলাম বা হঠাৎ করে মানে আমাকে মানে বেশ অনেকদিন পরে। তো আ ডাক দেওয়ার পরে আমি হচ্ছে আ হ্যাঁ, ভাইয়া আমি তো আসতে পারবো। ওরা পরে বলতেছে, "তাহলে আসো একটু জরুরি কথা আছে।" পরে ০.৫ ঘন্টার মতো লাগছে। আমার একটা পাঠাও নিয়ে আমি হাঁপাইতে, হাঁপাইতে আসছি। ভাইয়া ডাকতেছে, ঘটনা কি রে ভাই? আমার কি চাকরি আছে নাকি? তো না এগুলো ভাবিনি, ফাজলামি করলাম। ভাইয়া খুবই মানে অসাধারণ মানুষ। তো পরে যাওয়ার পরে ভাইয়া বলতেছে, "এখন তো এই যে সব রিডিস্ট্রিবিউট হচ্ছে, তো তুমি কি বিজ্ঞান বাক্সের দায়িত্ব নিবা নাকি?" মানে বিজ্ঞান বাক্সের মেইনলি মার্কেটিং আর সেলস এই ২ টা পার্ট। ভাইয়াই বলছে তার আগ পর্যন্ত এই যে মানে আমি আসলে এই যে কর্পোরেট মানে পরামর্শ দেওয়ার জন্য মনে অত ভালো মানুষও না। কারণ আমি তো আসলে কখনো প্ল্যান ওয়েতে কর্পোরেট ল্যাডার রাইড করি নাই। বা মানে উঠি নাই আরকি। তো ভাইয়া বলতেছে, ভাইয়া বলার পরে আমি পরে ভাইয়াকে বললাম যে, "ভাইয়া আপনি যদি বলেন আমি তো ট্রাই করতেই পারি। বাট কতটুকু পারবো সেটা জানি না।" তো এই বলার পরে আমি হচ্ছে আ মার্কেটিং আর সেলস এর ইয়ে নিলাম। মানে বিজ্ঞান বাক্সের মার্কেটিং এবং সেলস ২ টারই টোটাল মানে মোটামুটি দায়িত্ব নিয়ে নিলাম। তারপরে তো বেশ কাজ করলাম ১-২ বছর ওইটাতে এবং মোটামুটি ভালো মানে ইয়ে হয়েছিল আরকি টার্ন অ্যারাউন্ড হয়েছিল। মানে অলমোস্ট প্রফিট মানে মানে বেশ কিছু জায়গায় আমরা ইয়ে করছিলাম আরকি যে মানে হিউজ গ্রোথ মানে 200% গ্রোথ, 100% গ্রোথ এরকম অনেকগুলা জায়গায় চলে আসছিল। প্লাস আরো বেশ কিছু কাজ করছি। মানে অন্যরকম প্রজন্ম বা এই যে এইটার যে ব্র্যান্ড ভিজুয়ালাইজেশন, অন্যরকম প্রজন্ম মানে এর আগ পর্যন্ত অন্যরকম বিজ্ঞান বাক্সের ব্যাপারটা ছিল যে অন্যরকম ভাইয়ার কাছে বিজ্ঞান বাক্সের এটা ছোট করে একটু বলি কারণ এই জায়গাটা আমার বেশ পছন্দের। এই যে ট্যাগলাইনটাই হচ্ছে গড়ে উঠছে অন্যরকম প্রজন্ম। বাট এর আগ পর্যন্ত বিজ্ঞান বাক্সের ভিজুয়ালাইজেশন ছিল হচ্ছে প্রোডাক্ট বেস। প্রোডাক্ট দেখাচ্ছি, প্রোডাক্ট দেখাচ্ছি, প্রোডাক্ট দেখাচ্ছি। তো আমি এসে তখন যেটা করছিলাম যে প্রজন্মকে ভিজুয়ালাইজড করছিলাম। মানে যে ছোট, ছোট বাচ্চা এদের এক্সপেরিমেন্ট এইগুলা হচ্ছে মানে ভিজুয়ালাইজ করতে হবে। মানে ওই ব্র্যান্ডেই এটা করছিলাম। তো যাই হোক এরপরে আবার উৎকর্ষেরও মার্কেটিং এর কাজ ভাইয়া বলল যে, "তুমি উৎকর্ষেরও সেলস মার্কেটিং করবা কিনা?" পরে ওইটাও রাজি হইলাম। পরে ওইটা করতে, করতে আ পরে যখন এআই আসলো, এই যে এটা কবে ২০২২ না ২৩ ২৩ এর শেষের দিকে মনে হয় আমরা বেশি জানতে পারছি। এটা নিশ্চয়? আমি অবশ্য মনে হয় ২৩ এর দিকেই ২৩ এর শুরুর দিকে বোধহয় মনে হয়। আচ্ছা, আচ্ছা। আমার এটাও এক্সাক্টলি মনে নাই। তখন হচ্ছে আমার এটা নিয়ে খুব মানে আমি তো অবাক পুরা মানে মানে ঘটনা কি? মানে কারণ আমি তো আসলে এই জিনিসগুলার মানে মোটামুটি ব্যাক এন্ড এরই মানুষ। মানে টেকনোলজি, সফটওয়্যার এগুলা কেমনে কাজ করে। তারপরে অ্যাপ স্টোরে অ্যাপ ছাড়ছি। তারপরে মানে ছোটবেলা থেকেই কম্পিউটার। তা আমি তো মানে আমার মাথায় ধরতেছে না মানে এটা কেমনে পসিবল? মানে কি করতেছে এটা? বিশেষ করে জিপিটি ৩ মানে ৩.৫ বা ৪ ভার্সন যেটা একদম ৩.৫ মানে যেটা হচ্ছে ভুলভাল করত। অনেক উল্টাপাল্টা ভুলভাল করত। ওইটা দেখেই আমি মানে I was just amazed যে মানে এটা কি? কেমনে সম্ভব এটা? কারণ আমি তো এর আগে বট বানাইছি। হ্যাঁ, ওই যে বললাম কনভারসেশনাল সেলস এজেন্ট Facebook এ। বিজ্ঞান বাক্সের বট এখনো আছে। কেউ যদি বিজ্ঞান বাক্স কিনতে চায় Facebook এ গিয়ে নক দিলে যে রিপ্লাই গুলা দিবে ওটা আমার বানানো আরকি। হয়তো টুকটাক চেঞ্জ করছে এখন। তো আমি তো জানি যে একটা বট ডিজাইন করা কত ডিফিকাল্ট। আর এ হচ্ছে মানুষের মতো কন্টিনিউয়াস তো গল্প করে যাচ্ছে। তো যখন এই ফ্যাসিনেশন তারপরে হচ্ছে আস্তে, আস্তে আমার মার্কেটিং এর ভাইয়াই বা ভাইয়া উপরের ভাইয়েরা যারা আছেন সিইও রাতুল ভাই, উনারা মানে আমার কাজ আস্তে, আস্তে এআই এর দিকে শিফট হওয়া শুরু করে। পরে ভাইয়াই আমাকে অফিসিয়ালি বলছিল আরকি, "তুমি তাহলে এআই তেই" এখন তোকে সো বেসিক্যালি আপনি আ পুরা অন্য রকমের এআই এর পুরা অন্য রকমের বলাটা হয়তো ঠিক হবে না। কারণ এটা তো খুবই নতুন একটা ফিল্ড। তো বাট আমি হচ্ছে বলা যেতে পারে পুরো অন্য রকমের এআই নিয়ে সবচেয়ে এক্সাইটেড মানুষ। হ্যাঁ।
তো এইরকম আরকি। মানে আর এডটেকের এআই লিড হিসেবে অফিসিয়ালি কাজ করতেছি আরকি। আচ্ছা। অন্যরকম এডটেকের। আর অন্যরকম তো অনেক বড় একটা হ্যাঁ, বাট আপনি এখন বেসিক্যালি সোহাগ ভাইয়ের সাথে ইন পারসন কাজ করতেছেন আমার হ্যাঁ, সাথে। সো আর বেশ অন্যান্য কিছু ডিপার্টমেন্টেরও প্রয়োজনীয় হ্যাঁ, জিনিসপত্র ইয়ে করতেছি আরকি। সো এআই তে যেহেতু কথা বলতে আসছি ভাই, তো আপনি হুম, যেহেতু ইউ আর অ্যান এআই এক্সপার্ট, হুম, সো আ ২-৩ টা এক্সপেক্ট নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট হচ্ছে আপনার এআই নিয়ে এখন কারেন্ট হুম, এক্সপেরিয়েন্স কেমন? হুম, হুম, কারেন্ট যে আপনি ডানে বামে দেখতেছেন যে ডেভেলপমেন্ট গুলা হচ্ছে, হুম, হুম, এইটার হুম, আপনার ইমপ্রেশন কেমন আসতেছে? হুম, এটা হুম, বিষয়, এটা একটা। হুম, দ্বিতীয়ত জানতে চাই যে কি টাইপের এআই আপনি মনে করতেছেন যে এখন হুম, হুম, খুবই ফ্যাসিনেটিং, বা হুম, কোনগুলো ফর হুম, এক্সাম্পল আমাদের এখানে অডিয়েন্স আছে অনেকে যারা হচ্ছে হুম, নিজেকে ক্যারিয়ারে অনেক বড় হইতে চায়। হুম, 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 সো ওদেরকে আপনি আ কি টাইপের এআই নিয়ে স্কিলড হইতে বলবেন? হুম। আচ্ছা, আমি ছোট করে আগে এখানে একটু ইয়েটা বলি যে মানে এই মুহূর্তে এআই এর যেই হুম, জার্নি, এআই রেভলিউশন যদি বলি, এআই শিল্প বিপ্লবের যে জার্নি, এই জার্নিতে বেশ কয়েকটা স্টেজ আছে। হুম, একটা স্টেজ হচ্ছে ওই যে কনভারসেশনাল হুম, স্টেজ। যখন ১ম হচ্ছে একটা বট আসলো। হুম, ওর সাথে কথা বললেও রিপ্লাই দেয়। হ্যাঁ, এইটার পরের লেয়ারটা হচ্ছে বট আসছে, শুধু বট না, এই বট হচ্ছে এখন কিছু কাজও করে দেয়। হুম, ওইটাকে বলা হচ্ছে এজেন্টিক এআই। তার আচ্ছা, আগে ছিল হচ্ছে কনভারসেশনাল এআই, হুম, মানে যে হচ্ছে শুধু কথা বলতে পারে। হুম, হুম, এর পরের লেয়ার হচ্ছে এজেন্টিক এআই, হুম, মানে যে হচ্ছে কাজ করে দিতে পারে। যেমন আমি ২-১ টা টুলের নাম বলতে পারি। মানুষ ডট আইএম একটা টুল আছে। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে মানুষ বা ম্যানুস চাইনিজ টুল। হুম, তারপর হচ্ছে জেনস্পার্ক নামে একটা টুল আছে। হুম, আর ChatGPT-র এজেন্ট মোড আছে। এগুলাতে গিয়ে কেউ যদি বলে যে, "তুমি আমার জন্য ওই টপিকের একটা হুম, প্রেজেন্টেশন বানায় ফেলো নেট রিসার্চ করে।" ও এটা বানায় ফেলবে। হুম, তো এজেন্টিক এআই এর পরের লেয়ার যেটা, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল এআই। যেখানে হুম, হচ্ছে এরকম একটা না, অনেকগুলা এজেন্ট মিলে একটা বড় প্রজেক্ট অটোনোমাসলি করতে থাকবে। হুম, এইটা গেল একটা সিনারিও। হুম, তাইলে আমরা এখন কোথায় আছি? আমরা এখন এই বছরটা এজেন্টিক এআই এর উত্থানে গেছে। মানে এআই কথা বলা তো শিখছেই, কাজ করাও শিখে গেছে। এখন হচ্ছে একসাথে ৫০ টা এআই কিভাবে কাজ করে বড়, বড় কাজ করে ফেলবে, মানে টাস্ক ডান করে ফেলবে বা প্রজেক্ট হুম, ডান করে ফেলবে, ওইটায় সিলিকন ভ্যালির যারা, হুম, মানে Google, Facebook বা Amazon এর যারা, ওরা ওই লেয়ারে আছে। বাট পুরা দুনিয়া এখন এজেন্টিক এআইটা এক্সপেরিয়েন্স করতেছে। হুম, বাট ওরা কিন্তু ওই লেয়ারে আছে। আচ্ছা। আর যদি এআই এর বুদ্ধিমত্তার জায়গা বলি, তাইলে হচ্ছে এআই অলরেডি ভাই এখানে আরেকটা জিনিস নিয়ে একটু স্পেসিফাই করে হুম, কথা বলতে চাই। হুম, হুম, সো অনেকে তো এখানে অনেক বিষয় জানে না। সো আপনি যে টার্মস গুলো ইউস হুম, করতেছেন ওগুলো যদি আরেকটু ভেঙে বলতেন। ওকে। যেমন হুম, ফর এক্সাম্পল আমরা যদি বলি এজেন্টিক এআই, হুম, হুম, যেটা আমরা এখন ইউজ করতেছি, হুম, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কাজ করতে পারে। হুম, আ সো কাজ করতে পারে বলতে ভাই আমরাও তো লিমিটেশনস দেখি। যেমন হুম, ওকে যদি আমি বলি যে তুমি পুরো একটা ফাইল বানায় একদম প্রপার প্রপোজাল বানায় দাও, তো ও তো অনেক সুন্দর করে পারতেছে না। হুম, সো আপনি বলতেছেন এখন যে আরেকটা এআই আছে হুম, যেটা পুরা টাস্ক ডান করে। হুম। বাট একে কি বলতেছেন? এটাই এজেন্টিক এআই এর অনেকগুলা আচ্ছা। এজেন্টিক এআই হচ্ছে একটা মানে ফান্ডামেন্টাল হ্যাঁ, হ্যাঁ। টার্মস আরকি। যেমন হুম, ChatGPT বা Gemini এই হুম, টাইপের যে টুলগুলা, এগুলা হুম। যে ফান্ডামেন্টাল টার্ম, এটা হচ্ছে LLM, হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আচ্ছা, ১ম এ এইভাবে আসছিল। ফার্স্ট হ্যাঁ, মডেলটা হচ্ছে এটা। LLM, যেটা হচ্ছে হ্যাঁ। গিয়ে কনভারসেশন করে আর কিছু টাস্ক করে। হ্যাঁ, না তখন টাস্কও করত না। টাস্ক করতে থাকে। কনভারসেশন মানে ওকে, ওকে। কনভারসেশন এর থ্রুতে যত টাস্ক করা যায় সেগুলা করত। হুম, কবিতা লিখে দাও, কবিতা লিখে ওকে, দিবে। ওকে। ম্যাথ করে দাও, ম্যাথ করে হ্যাঁ, দিবে। হ্যাঁ। কিন্তু ওর এনভায়রনমেন্ট এর বাইরে গিয়ে কিছু একটা করা। মানে গুগল করে হ্যাঁ, সো হ্যাঁ, Google করে বা ধরেন Google হ্যাঁ। শিট ওপেন করে বা Microsoft Excel শিট এটা কি ওপেন করে এখন করতেছে? এটা করতেছে। বাট এইখানে কিছু হুম, স্পেসিফাইড নলেজ লাগবে যে এই জিনিসগুলা ইউজ করতে হুম, পারবে হুম। আরকি। যেমন ওই যে এজেন্টিক এআই বললাম। হ্যাঁ, হ্যাঁ, এজেন্টিক এআই মানে হচ্ছে তাইলে এমন টুল, যেই টুলগুলা নিজে, নিজে কাজও করতে পারে। এটা হ্যাঁ। হচ্ছে কোর কনসেপ্টটা। হুম, তাইলে আমি যদি এখন সার্চ করি Google এ যে গিভ মি, বা ChatGPT কেই বলি যে তুমি আমাকে বর্তমানে জুন ২ এটা কি মাস? এটা হচ্ছে অক্টোবর মাস। হুম, অক্টোবর ২০২৫ এর টপ ১০ টা এজেন্টিক টুলের নাম বলো, হুম, হুম, এবং চেষ্টা করবা ফ্রি টুলের নাম বলতে। কারণ আমি পেইড ইউজ করতে চাচ্ছি না। হুম, ওইখানে ও টপে শুরুতে এরকম কয়েকটা নাম দিয়ে দিবে। Manus.ai, Genspark, ইভেন হুম, Perplexity ও মানে একটা এজেন্টিক হুম, টুল। আবার ChatGPT এর ফ্রি মোডে আমি জানি না লঞ্চ করছে কিনা। পেইড মোডে GPT এজেন্ট আছে। ও হচ্ছে এজেন্টিক এআই। হুম, হুম। তো তাইলে এরকম যে কেউ যদি ChatGPT কে জিজ্ঞেস করে বা Google এ জিজ্ঞেস করে, তাইলে ও এজেন্টিক এআই টার্মটা যেহেতু জানছে, ও টুলগুলা বের করতে পারবে। এবার মানে ও গুগল করে বের করতে পারবে বেসিক্যালি। টুলগুলা বের করতে পারবে। এখন ChatGPT মানে এজেন্টিক এআই সব ধরনের কাজই করার অ্যাটেম্প্ট নেয়, যেগুলা হুম, টপ এজেন্টিক এআই। হুম, পাশাপাশি আপনার স্পেসিফিক এজেন্টিক এআই আছে। যেমন আমরা সারা জীবন Photoshop তো কমন সবাই জানে, হুম, তাই না? যে আ Photoshop দিয়ে ছবি এডিট করা যায়। হ্যাঁ, এই Photoshop এরই মতো একটা Photoshop এজেন্টিক এআই আসবে, হুম, যেখানে হচ্ছে Photoshop এ আমি যেগুলা পয়েন্ট অ্যান্ড ক্লিক
বা মাউস নাড়ায় বা কিবোর্ড ইয়ে করে করতাম, ওইগুলো সব আমি কনভারসেশনাল ওয়েতে ফটোশপে এজেন্টকে বলবো, ও হচ্ছে ওগুলো ডান করে ফেলবে। ওইরকম ব্রাউজিং এজেন্ট আসবে, অলরেডি চলে আসছে, সিলিকন ভ্যালিতে চলে আসছে, বাংলাদেশের মানুষজনের জন্য এখনো ওপেন হয় না আরকি। কমেট ব্রাউজার বা গুগলের ব্রাউজার কেমন হবে, যে আমরা এখন ব্রাউজ করি কিভাবে, আমি নিজে ব্রাউজ করি না, গুগলের যেটা হবে যে সাইডে একটা প্যানেল আসবে, ওইখানে আমি বলবো যে তুমি অমুক ওয়েবসাইট ঘেটে অমুক জিনিসটা আমাকে কিনে দাও, কে দিবে? কিনে দিবে। তাহলে এই যে এজেন্টিকের দিকে কনভারসেশন মানে কনভার্সনটা শুরু হচ্ছে, ট্রান্সফরমেশনটা। এইরকম পৃথিবীর যত ধরনের কাজ আছে, যত ধরনের কাজ, যেমন ওই যে কিছুদিন আগে অন্যরকম উদ্যোক্তার জন্য ইউএক্স ডিজাইন করা লাগবে। তো ডিজাইনার ভাইয়ের সময় নিয়ে যে জিনিসটা করতে অ্যাটলিস্ট ৮-১০ দিন ন্যূনতম লাগার কথা, ওইটা একটা মানে ইউএক্স ডিজাইনার এজেন্ট, ইউএক্স পাইলট, এটা যে কেউ যারা ইউএক্স করে এরা যদি এটা $20 দিয়ে নেয়, আমার ২ ঘন্টা লাগছে। একটা ফুল অ্যাপের ২২ টা স্ক্রিন ও ২ ঘন্টায় ফুল ইউএক্স করে দিছে। বানান ভুল নাই, কিচ্ছু ভুল নাই। প্রত্যেকটা এলিমেন্ট জায়গা মতো। তাইলে প্রত্যেকটা টাস্ক এরকম এআই করা শুরু করবে। এটাই হচ্ছে এটা তো বেসিক্যালি এখন সিঙ্গুলার ওয়েতে আসছে। সিঙ্গুলার ওয়েতে। এটাকে একত্র এনার এটাকে একত্রে আনার যে টার্মটা, ওইটাকে বলা হচ্ছে এজিআই বা সিঙ্গুলারিটি। তো এইখানে অনেকগুলা চ্যালেঞ্জেস আছে। এই চ্যালেঞ্জগুলা সলভ করার জন্য সবচেয়ে বেশি ফ্রন্ট রানার যারা, মানে যে সবচেয়ে ভালো পজিশনে আছে, এটা হচ্ছে ChatGPT। এবং ChatGPT আসলে মোটা দাগে ২-৩ টা বড়, বড় কোম্পানি এই সিঙ্গুলারিটি সলভ করার চেষ্টা করতেছে, যে one AI to do everything। ওকে। তো এটার মধ্যে সবচেয়ে আগে আছে ChatGPT, বাট এখানে অনেকগুলো ইস্যুস আছে, প্রবলেম আছে। কেমন প্রবলেম? যেমন ChatGPT সব করতে পারে, কিন্তু Google ওকে ঢুকতে দিবে না YouTube এ করার জন্য। তাইলে ও তো আসলে কখনোই YouTube এর ইয়েটা করবে না। সো থিওরিটিক্যালি মানে YouTube এর কাজটা করতে পারবে না। ওই কাজটা হয়তো Google এর Gemini ভালো করতে পারবে। কারণ কি? গ্রেড দিয়ে রাখবে। গুগলের ডেটা বেশি আছে, হ্যাঁ। এজন্য জেমিনি বেটার পারবে এটা। না। ধরেন আমি GPT কে বললাম যে তুমি YouTube এর একটা ভিডিও দেখে ওই ভিডিওটার অমুকতম মিনিটের কি বলছো এটা আমাকে বলো। হ্যাঁ। তো Google কি করবে? Google ChatGPT যখন ওইটা বুঝতে যাবে, ও আটকাই দিবে না। কারণ জিনিসটা ওর। ঐরকম মানে সিঙ্গুলারিটির একটা বড় ইস্যু হচ্ছে যে কানেক্টিভিটি, যে অন্যদের যা কাজগুলো আমি করতে পারবো কি পারবো না, এরকম আরকি। তো কিন্তু প্রশ্ন যেটা ছিল যে এই ChatGPT, Gemini এবং Grok, XAI এর যেটা মানে ইলন মাস্কের যেটা, এরা সবাই সিঙ্গুলারিটি প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে, যে একটা টুল দিয়ে সব হয়ে যাবে, এবং ChatGPT ওইদিকেই আছে। আমার যেটা ইনিশিয়াল প্রশ্ন ছিল ভাইয়া, যে আপনার কারেন্ট এআই ডেভেলপমেন্ট নিয়ে কিরকম ফ্যাসিনেশন কাজ করতেছে, বা ফর এক্সাম্পল অলরেডি যদি সিলিকন ভ্যালিতে যেগুলো আসছে, এরকম তো আরো কিছু ডেভেলপমেন্ট আছে যেগুলো এখনো ওপেন না, বাট এগুলো নিয়ে তো টুকটাক ডিসকাশন তো ওনারা নিশ্চয়ই করছেন। সো ওভারঅল এই ডেভেলপমেন্টটা নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি, বা এটা নিয়ে আপনার সবচেয়ে ফ্যাসিনেটিং পার্টটা কোনটা? ওকে, আমি ফ্যাসিনেটিং পার্টটা বলতে সবচেয়ে ফ্যাসিনেটিং আমার কাছে, যে এটা আমি ওই যে সাদি ভাইয়ের সাথে যে পডকাস্ট, ওইখানেও এই টপিকে কিছুটা আলোচনা হয়েছিল। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য স্পেসিফিক্যালি আমি বলব, সেটা হচ্ছে যে আমরা ফ্রি ইউজ করার কারণে প্রপার মানে মেইন যে পটেনশিয়াল, এটা এক্সপেরিয়েন্স আমাদের দেরিতে হচ্ছে। আমরা ইন্টারনেটের জন্য যেহেতু ৳১,০০০ আমাদের খরচ হয়েই যায়, ৳২,০০০ খরচ হয়ে যায়। নেটফ্লিক্স বা চরকির সাবস্ক্রিপশন, একটা মুভি দেখতে যাই। তো পৃথিবীর সবচেয়ে মানে ট্রান্সফরমেটিভ টেকনোলজিটার জন্য আমার আসলে একটা বাজেট আলাদা করা দরকার। আলাদা যদি করে ফেলি, তাইলে আমি টের পাবো যে আমি আসলে কি ভয়ংকর একটা টুল হাতে পাইছি, কি ভয়ংকর একটা জিনিস হাতে পাইছি, যেটা দিয়ে আমি আমার প্রোডাক্টিভিটিকে ১০ গুণ ১০০ গুণ করে ফেলতে পারবো। তাইলে এইটা গেল একটা। আর ২ নাম্বার কথা যেটা বলব, সেটা হচ্ছে যে এআই অলরেডি আমাদের থেকে বুদ্ধিমান। মানে যেকোনো স্পেসিফিক কাজের জন্য পৃথিবীতে এই মুহূর্তে মানুষ এআই এর সাথে পারবে না। কেন পারবে না? এগুলা প্রুভেন প্রমাণ আছে। লাস্ট যে প্রোগ্রামিং এর যে অলিম্পিয়াড, ওই অলিম্পিয়াডে ১ নাম্বার হইছে Google, ChatGPT র এআই কোডার। হ্যাঁ, এরা মানুষকে বিট করে ফার্স্ট হইছে। ম্যাথ অলিম্পিয়াডের গোল্ড মেডেল পাইছে ChatGPT, Gemini। তারপরে ওই যে আম ইয়ে বলে আরকি, যে সফটওয়্যার বানানোর যে হিউম্যান ইভ্যালুয়েশন করে, ওইখানেও নরমাল হিউম্যান প্রোগ্রামাররা যেই সফটওয়্যার বানাচ্ছে, তার চেয়ে অনেক ভালো সফটওয়্যার বানাচ্ছে হচ্ছে ক্লড কোডার। তো আমি মেইনলি যেটা বলতে চাইতেছি, যে এআই এর যে পটেনশিয়াল মানুষের দরকার, কমন মানুষের দরকার, এটা আনলকড হয়ে গেছে। আমি ফ্রিতে পারি আর পেইডে পারি, যত বুদ্ধিমান এআই কে পারি কাজে লাগায়ে আমার যে উদ্দেশ্য, আমার যে প্রজেক্ট,
ওইটা ডান করাতে আমি যত অ্যাটেম্প্ট নিব আমার তত ফাস্টার হবে। যেমন ওই যে একটু আগে বলতেছিলাম ইউএক্স ডিজাইনার যে এখন নিজেই ইউএক্স ডিজাইন করে আর যে ইউএক্স পাইলট ইউজ করে, এই দুজনের মধ্যে ব্যবধান এখন 15 দিনের। মানে 15 দিন লাগে তার আর এর 2 ঘন্টা লাগে। তাহলে অলরেডি দে আর লুজার। তো সবচেয়ে ফ্যাসিনেটিং জায়গা কোনটা? এবং যেহেতু কোডার আনলক হয়ে গেছে, মানে কোড করা আনলক হয়ে গেছে। ওই যে আমি আমার একটা স্টোরি বলতেছিলাম না যে আমি স্কেল করতে পারি নাই। যে আমি কামাইছি ১ কোটি, অনেকে কামাইছে ১০০ কোটি। ওরা কেন পারছে? কারণ ওরা হচ্ছে ওদের হাতে ডেভেলপার ছিল, প্রোগ্রামার ছিল। মানে একদম এখন কিন্তু ক্লড কোডার যে নাম বলতেছি, ও হচ্ছে বেস্ট কোডিং এ। ওর পাশাপাশি আছে হচ্ছে কোডেক্স 5 ChatGPT-র। আচ্ছা। এরা ফুল ফেজড মানে ফুল স্ট্যাক অ্যাপ এক প্রম্পটে বানায় ফেলতে পারে। আমি বলতেছি না যে এক প্রম্পটে বানাও। কিন্তু কেউ যদি এগুলো এক্সপ্লোর করে তাইলে হচ্ছে ধরেন আরেকটা ফেসবুক, আরেকটা গুগল বা নতুন আরেকটা ChatGPT-র মতো প্রজেক্টে বাংলাদেশ থেকে একা একটা ছেলে যে ধরেন বুয়েটের সিএসই তে পড়তেছে বা যে ধরেন ঢাকা ভার্সিটির ফিজিক্সেই পড়ছে, এরা চাইলে এরকম একটা SaaS ডিল করা নিয়ে কাজ করতে পারবে। বা SaaS না করুক, সে তার যেই প্রোডাক্টটা আছে বা তার যে অফিসের যে কাজটা আছে, এই পুরা কাজটার জন্য সে একটা এআই ইউজ করে এই জিনিসগুলোকে ডান করে ফেলতে পারবে আরকি। তো পটেনশিয়াল বা ইউজ কেসেস আর মানে আনলিমিটেড। এবং আরেকটা পার্ট ছিল ভাইয়া, যেটা হচ্ছে এখন তো অনেকগুলো জিনিস আছে যেগুলো এখনো আসে নাই। বা সেটার জন্য তো আমরা টাচ করতে পারি। কি করতে পারে? আপনার কি মনে হয়? প্রশ্নটা হচ্ছে তাহলে যে এখনো আমরা বুঝতেছি না বাট অলরেডি টেকনোলজি চলে আসছে। এরকম এরকম কোনো অ্যাসপেক্ট বা একটু আঁচড়ায় গেছে। অ্যাসপেক্ট আছে। মানে ওটা কি করতে পারে ওরা? আ এটা নিয়ে একটা কারো যদি খুব ইন্টারেস্ট থাকে এআই ২০২৭ এটা লিখে যদি গুগলে সার্চ করে তাইলে হচ্ছে একটা ফুল ডকুমেন্ট পাবে এবং ওইটা পড়লে একটা আন্দাজ পেয়ে যাবে। বাট আমি ছোট করে একটু বলি। এগুলো আসলে কি মানে অল্প করে বলতে গেলে একটু ঝামেলা হয়। আমি ছোট করে বলি। সেটা হচ্ছে যে সেলফ ইমপ্রুভিং এআই একটা কনসেপ্ট আছে। কনসেপ্ট না, এটা আসলে মানে সবাই আসলে এখন যেদিকে যাইতেছে, মানে যারা মানে এই যে এআই গুলা যারা ডেভেলপ করতেছে পৃথিবীতে ৪-৫ টা বড়, বড় কোম্পানি আছে। বলতে গেলে আসলে ২-৩ টা বড়, বড় কোম্পানি আছে। এদের কাছে যে টেকনোলজিটা, এরা এমন একটা দিকে যাইতেছে যেখানে হচ্ছে এই যে এআই যেমন নিজে কাজ করে ফেলতেছে, এটার পরের লেয়ার কি? এআই নিজেই নিজেকে ইমপ্রুভ করে ফেলতেছে। মানে এই যে আপনি যে প্রশ্নটা করছেন যে পরের ভার্সনটা কি এটার? বা পরের পসিবিলিটিস টা কি? এইটা তো এখন মানুষের তত্ত্বাবধানে আনলকড হচ্ছে। বাট ChatGPT, Google এরা যেটা করছে অলরেডি, এআই নিজেকে আপগ্রেড করতেছে। এইটা যখন 100% অ্যাচিভ হয়ে যাবে, ওইটাকে বলতেছে ইন্টেলিজেন্স এক্সপ্লোশন। মানে তখন হচ্ছে মানে আনথিঙ্কেবল রেটে এআই এর গ্রোথ হবে। হ্যাঁ, এবং যখন ওইটা হয়ে যাবে, ওইখানে যে সবার আগে পৌঁছাবে সেলফ ইমপ্রুভিং এআই, হ্যাঁ। সে হচ্ছে সায়েন্টিফিক ডোমেইন থেকে শুরু করে বিজনেস ডোমেইন থেকে শুরু করে যেকোনো প্র্যাকটিক্যাল ডোমেইনে মানে এআই যখন নিজে ইমপ্রুভ করতেছে 24 আওয়ার্স কাজ করতেছে এবং যত বেশি কম্পিউটিং পাওয়ার ওর কাছে আছে তত স্পিডে কাজ করতেছে, তখন হচ্ছে গ্রোথ কার্ভটা এরকম এক্সপোনেনশিয়াল ইয়েতে মানে রুফ পার করে চলে যাবে। হ্যাঁ। ওইটাকে বলতেছে ইন্টেলিজেন্স তো ওই এক্সপ্লোশন। সময় ও কি করতে পারবে? কি করতে পারবে? নতুন, নতুন সায়েন্টিফিক থিওরি ও আবিষ্কার করবে। ক্যান্সারের মেডিসিন আবিষ্কার করবে। তারপরে হচ্ছে হোয়াটএভার মানে ওদের বড় একটা স্বপ্ন যেটা মানে সিলিকন ভ্যালির ওদের বড় স্বপ্ন হচ্ছে মৃত্যু আটকানোর জন্য যে হ্যাঁ। ওইটাও করার চেষ্টা করতে পারবে। যদিও আল্লাহ তো বলেই দিছে যে মৃত্যু ইনএভিটেবল। বাট এই টাইপের যে ক্যান্সারের ধরেন ক্যান্সারকে ডিলে করার বা ক্যান্সারের দেখা গেছে ক্যান্সার আছে কিন্তু মানে তার প্রবলেম গুলা কিছুই নাই। হ্যাঁ। নতুন, নতুন ওষুধ আবিষ্কার করবে, নতুন, নতুন অ্যালগরিদম আবিষ্কার করবে। অলরেডি করতেছে ছোট লেয়ারে। এইগুলা বড়, বড় লেয়ারে করবে। আর মানে নিজেকেই যখন ইমপ্রুভ করবে তখন মানে এমন একটা এন্টিটি যেটা মানে নিজেই নিজেকে মানে চিন্তার চেয়েও স্পিডে ইমপ্রুভড করতেছে আরকি। হুম, তো ঐরকম একটা সময়ের দিকে যাচ্ছে। বাট আমার যেটা যে আমরা আসলে আদার ব্যাপারই। হুম, এইগুলা মানে নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো দরকারই নাই। আমাদের দরকার হচ্ছে অলরেডি জাহাজ আনলক হয়ে গেছে। এখন হচ্ছে জাহাজে চড়ে সমুদ্র পানি দিয়ে বিলিয়ন, বিলিয়ন ডলার কামায় ফেলতে হবে। বাংলাদেশের বড়, বড় সমস্যার সমাধান করে ফেলতে হবে। নিজের বিজনেসকে মানে আগে যেটা ২ বছরে হইতো সেটা ২ মাসে করে ফেলতে হবে। আমি আগে আমার যেটা ১৫ জনের টিম মেম্বার লাগতো, সেটা আমি ১.৫ জনের টিম মেম্বার দিয়ে করে ফেলবো। দিস ইস দ্য কারেন্ট রিয়ালিটি এবং আমরা ওই লেয়ারেই। মানে বাংলাদেশের আসলে ওইগুলা নিয়ে মাথা মানে করার জায়গাই নাই। মানে এই টেকনোলজিটা এমন যে আমরা ওখানে ক্যাচ আপ করে মানে মানে অলরেডি যেটা চলে আসছে, এইটা দিয়েই মানে বাংলাদেশকে ১০০ বছর আগায় নেয়া যাবে। আমার প্রজেক্টকে ২০ বছর আগায় নেয়া যাবে। আমার চাকরির মানে ধরেন ল্যাডারে হুম। মানে যেটা আগে ৫ বছরে পার হইতাম সেটা ৫ মাসে পার হয়ে যেতে পারবো আমি। মানে আচ্ছা, এইখানে যেহেতু চাকরির কথা বলছেন ভাই, তাহলে অনেকে তো ভয় পাইতেছে বা ভয়ে তো অ্যাকচুয়ালি লেজিট, সেটা হচ্ছে লেজিট চাকরি তো থাকবে না।
হ্যাঁ। চাকরি মানে এটা নিয়ে যাদের মানে চাকরি কি আসলেই এটা হুম। মানুষ কায়রা নিবে কিনা? নিলে কতটুক লেভেল পর্যন্ত? আমি একদম রিয়েলি একটা উদাহরণ দেই ইয়ের ক্ষেত্রে এই যে আমি যখন এডটেকের উৎকর্ষ বিজ্ঞান বাক্সে ৩ টা কপিরাইটারের হুম। রিক্রুটমেন্ট ছিল আমাদের। হ্যাঁ, হ্যাঁ, মানে সার্কুলার, হ্যাঁ, সার্কুলার রিক্রুটমেন্ট সার্কুলার ছিল। ওই টাইমটায় ChatGPT এর 4 ভার্সন আসছে। হ্যাঁ। আজ পর্যন্ত আমাদের কপিরাইটার নেয়া হয় নাই এবং আগের চেয়ে অনেক বেশি ভলিউমে কপি হুম, জেনারেট হয়। এখন এটা শুনে মনে হতে পারে যে তাইলে তো আসলেই মানে জব কমে আসবে। জব যেমন কমে আসবে ওই একই রকম জব আবার AI সেক্টরে অনেক হুম, বাড়বে এবং আ আগে মানে আমি মার্কেটার। হুম, তাইলে আমি মার্কেটার কিন্তু AI দিয়ে মার্কেটিং করতে হুম, পারি। তাইলে আমার অনেক ডিমান্ড বেড়ে যাবে। রাইট। আমি অ্যাকাউন্টেন্ট। আমি হুম, AI দিয়ে অ্যাকাউন্টেন্ট মানে AI পারা মানে আসলে কি মানে আমার আন্ডারে অনেকগুলা টিম মেম্বার নিয়ে আসার মতো। হুম, তখন আমি AI ম্যানেজার। হুম, তাইলে আমি AI এখন অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ আছি। হুম, অ্যাকাউন্টিং এর নরমাল হিউম্যান এক্সিকিউটিভ আমি হুম, বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের। আমার হয়ে যাওয়া উচিত অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের AI হেড। হুম, তখন আর আমি লোক নিব না। হ্যাঁ, আমি একাই ওই ডিপার্টমেন্টে সবগুলা কাজ করব হুম, AI দিয়ে। রাইট। এবং এই টাইপের লোকজনের ডিমান্ড বাড়বে প্লাস AI এর কারণেও অনেক কিছু ডিমান্ড বাড়বে। যে ধরেন এই যে প্রম্পট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এরকম অনেক জিনিস হুম, আ মানে বাট ইন জেনারেল যারা মানে মানে তাল মিলাবে না, হুম। এদের জন্য ফিউচার খুবই ডিফিকাল্ট হবে আরকি। ইন্টারেস্টিং। তো ভাইয়া এই ক্ষেত্রে যদি যারা দেখতেছে আমাদের হুম, অনেকে আছে যারা হচ্ছে জব সিক করতেছে বা হুম, ক্যারিয়ার অলরেডি আছে। হুম, সো আপনি যদি ৫ টা এআই টুলের নাম বলেন তো হুম, এই টুলটা আপনি মনে করেন যদি কেউ শিখে হুম, তার ক্যারিয়ার ডেভেলপ করবে অথবা এখন শিখার জন্য পরবর্তীতে জব হুম। লাইফে পাবে। এটা কোন ৫ টা হবে? টুল আচ্ছা আমি টুলের নাম বলব বাট আমি টুলের নামের পাশাপাশি আরো অন্য ৫ টা জিনিস বলব। আমার কাছে মনে হয় টুলের চেয়ে ওই জিনিসগুলা বেশি কাজে দিবে। হুম, বাট টুলও খুবই কাজের। ১ নাম্বারে তো ওই যে ChatGPT বললামই হুম, এবং ChatGPT অবশ্যই যদি আমার ক্ষমতায় থাকে মানে টাকা পয়সা থাকে হুম। ChatGPT পেইডটা নিয়ে ফেলা। এখন ChatGPT তো সবাই ইউজ করে। ChatGPT কি লেভেলে কিভাবে ইউজ করবে? মানে যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তার হেল্প হবে? এটাই যে হ্যাঁ। এগুলা যে তাইলে হচ্ছে ওই যে যখন পেইডটা নিয়ে নিবে হুম, বা ফ্রিটাও নিলে ChatGPT তো অপশন দেখা যায় হ্যাঁ, যে ধরেন ডিপ রিসার্চ, হুম, তারপরে হচ্ছে স্টাডি মোড, হ্যাঁ, তারপরে হচ্ছে থিংকিং মোড। হুম, এই জিনিসগুলা একটু টেস্ট করে দেখতে হবে যে এগুলা কোনটা কেন দিছে। মানে জাস্ট গেলাম আর প্রশ্ন করলাম এইটা না। হুম, মানে প্রশ্ন করব বাট প্রশ্নটা করার আগে ফিচার গুলা অ্যাক্টিভেট করে নিব। হুম, যেমন ডিপ রিসার্চ ফিচার দিয়ে হুম, আমি সারাদিন লাগাই ইন্টারনেট ঘেঁটে যেই প্রজেক্ট মানে রিপোর্ট হুম, তৈরি করতাম, ডিপ রিসার্চ অন করে যদি আমি প্রম্পট দেই বা হ্যাঁ, ওকে কাজটা দেই, ও ওইটা আমাকে ১০ মিনিটে করে দিবে। হ্যাঁ, তাহলে ওই জিনিসগুলো একটু দেখতে হবে আরকি মেইন হুম, যে টুল। আচ্ছা টুলগুলোর নাম বলি তাহলে ChatGPT গেল। হুম, তারপরে বললাম হচ্ছে এই যে Gemini ও মাস্ট হুম, ফ্রি এর মধ্যে। এরপরে হচ্ছে স্টুডেন্ট বা অন্য যে কারোর জন্য হচ্ছে ওই যে নোটবুক LLM Google এর। হুম, এটা হচ্ছে পড়ালেখার জন্য খুবই ভালো। হুম, তারপরে হচ্ছে শুরুতে যে বলছিলাম মানুস এআই এইটা। তারপর হচ্ছে জেনস্পার্ক আর হচ্ছে পারপ্লেক্সিটি। এটা হচ্ছে এজেন্টিক ওয়েব ব্রাউজিং মানে কেমন সেটার জন্য। তারপরে যদি কোডার হয় তাহলে ক্লড কোডার মানে অসাধারণ কিন্তু ওইটার জন্য পেইডটা নেয়া লাগবে। হুম, আর যদি পেইডটা নিতে না পারে তাহলে ক্লড কোডার বদলে হচ্ছে আ জেমিনাই সিএলআই আরকি গুগলের। হুম, হুম, ওইটা জেমিনাই সিএলআই দিলে ওইটা দিয়েও ক্লডের মতো কাজ করতে পারবে। হুম, আর এরকম আরো আছে। তারপরে মোটামুটি এক্স গ্রক এআই ও ফ্রিতে অনেক কিছু দিতেছে। সো হুম, এটাও ভালো। তো টুল হচ্ছে তো এগুলা মানে ভালো। কিন্তু হুম, টুলের পাশাপাশি মানুষের যেটা করা দরকার সেটা হুম, হচ্ছে যে এক্সপ্লোরেশন গুলা তো দরকার। হুম, পাশাপাশি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এই জিনিসগুলার যে ফান্ডামেন্টাল জিনিসগুলা কেমনে কাজ করে যেমন এই যে মডেল, এই কনসেপ্টটা বোঝা দরকার। হুম, যে ChatGPT র একটা আছে থিংকিং মডেল। থিংকিং মডেল কি করে? থিংকিং মডেল হচ্ছে উত্তর দেওয়ার আগে চিন্তা করে। হুম, তাইলে আমার যখন একটা কঠিন প্রশ্ন আসবে, আমি ওইটা নরমাল মডেলকে না দিয়ে হুম, থিংকিং মডেলকে দিব। আবার একটা আছে ডিপ রিসার্চ মডেল। হুম, তাইলে ডিপ রিসার্চ কি করে? ডিপ রিসার্চ হচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে ইন্টারনেট হুম, ঘেঁটে একটা রিপোর্ট তৈরি করে যেটা আমি আগে একটা করে করতাম। হুম, তাইলে এইটা এরকম একটা গেল এবং এখন যে যারা আরো অ্যাডভান্সড ইয়েতে বুঝতে চায় তারা হচ্ছে যে এই যে কনভারসেশনাল এআই থেকে যে এজেন্টিক হুম, এআই তে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এইখানে অনেকগুলা ব্যাপার আসতেছে। যেমন হুম, সিস্টেম প্রম্পট হুম, যে একটা এজেন্টের জন্য কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় যে ও কিভাবে ওয়ার্ক করবে। এই হুম, সিস্টেম প্রম্পট তারপরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন হয়ে যাচ্ছে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং। হুম, কনটেক্সট ইঞ্জিনিয়ারিং কেন হচ্ছে? হ্যাঁ, এইরকম ফান্ডামেন্টাল জিনিসগুলা নিয়ে আর লার্নিং কিন্তু এখন অনেক ইজি। হুম, ফ্রি ChatGPT বা Gemini দিয়েও মানুষ যদি জানতে চায়, হুম, তাহলে সে অনেক ডিপে জানতে পারবে আরকি।
আর আরেকটা বড় যেটা বলব যে এআই কে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আউটপুটটা আমি জানি কিনা। হুম, হুম, আমি কি আউটপুট চাইতেছি। হুম, যত আইডিয়াল আউটপুটের স্যাম্পল দিতে পারবো, হুম, ও আমাকে তত ভালো আউটপুট তত দ্রুত দিবে। যেমন আমি যদি একটা আমার ছবির এডিট করতে চাই, হুম, ঐরকম একটা এডিটেড ছবি যদি অলরেডি আমার কাছে থাকে, হুম, হুম, আমি যদি ওইটা ওকে সাথে, সাথে দিয়ে দেই, হুম, তাইলে কিন্তু ও রেফারেন্স। ঠিক ওইটার মতোই হ্যাঁ, রেফারেন্স আরকি। রাইট। সো আমরা অলরেডি শেষের দিকে চলে আসছি ভাই। সো আর হয়তো ১-২ টা প্রশ্ন করব। হচ্ছে আম সো আপনার জন্য যদি মনে করেন ফর এক্সাম্পল সামওয়ান অ্যাকচুয়ালি যে বড়, বড় লিডার হইতে চায় হুম, কর্পোরেটে, হুম, তাদের জন্য যদি আপনি ৩ টা পরামর্শ দেন হুম, এই টাইমে, হুম। সেটা কি হবে? ৩ টা পরামর্শ আচ্ছা। কর্পোরেট লিডার হইতে চাই। ফর এক্সাম্পল সামওয়ান হু ড্রিমস টু বি আ ব্র্যান্ড হেড, হুম, সামওয়ান হুম। হু ড্রিমস টু বি আ সিইও বুঝছি, বুঝছি। মানে বড় সি লেভেল এমপ্লয়ি হইতে রাইট। ওকে। ১ নাম্বারে যেটা ওই যে লার্নিং অ্যাটিটিউড ওটা তো আসছেই। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে ওনারশিপ বললাম। হুম, হুম, আর এট দ্য এন্ড অফ দ্য ডে যেকোনো বড় ঘটনা আসলে হুম, পিপলস গেম। মানে হুম, ভাইয়াও বলে বিজনেস আসলে মেইনলি হুম, পিপল ম্যানেজমেন্ট। হুম, হুম, সোহাগ ভাই বলে আরকি। তো আমি এটা আমাকে দিয়েই বুঝছি গত ৮ বছরে সেটা হচ্ছে আ রেজাল্ট, কেপিআই এগুলোর পাশাপাশি হিউম্যান ডায়নামিক্স টাও বোঝা। হুম, মানে আমার আশেপাশের যারা আছে, হুম, হুম, মানে আমার যে অবজেক্টিভ সেটাও ফুলফিলড হবে, আবার উনাদের যে অবজেক্টিভ এইটাও ফুলফিলড হবে। হুম, এই জিনিসগুলা মাথায় রেখে ডায়নামিক ওয়েতে রোল প্লে করতে পারা, হুম, মানে কনটেক্সট অনুযায়ী এটা বেশ গুরুত্বপূর্ণ। হুম, আম কয়টা বলতে বলছিলেন? ৩ টা। ৩ টা। তো ওই যে লার্নিং অ্যাটিটিউড, তারপরে হচ্ছে ওনারশিপ, হুম, আর হচ্ছে পিপল আ ডায়নামিক্স আরকি। যে কখন কোন আচরণ করা দরকার, কখন কিভাবে মানে মানে হিউম্যান ডিলিংস আরকি মানে হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা বেশ সো আরেকটা একটু ইউনিক হুম। কনটেক্সচুয়াল প্রশ্ন সেটা হচ্ছে এইবারের এইচএসসি হুম, হুম, 47% হুম, মানুষ অ্যাকচুয়ালি পাস হুম, করতে পারে নাই। হুম, সো অনেকে ডিমোটিভেটেড অ্যান্ড হুম, স্টাফ। হুম, সো আপনি নিজে ওয়ান অফ হুম, হুম, মানে এক্সাম্পল যদি বলি আমরা হুম, যে আপনি পড়াশোনা শেষ করেন নাই বাট আলহামদুলিল্লাহ আপনি হুম, এখন অন্যরকম গ্রুপে হুম, হেড অফ এআই হুম, হিসাবে আছেন এবং হুম, সোহাগ ভাইয়ের সাথে আপনি সরাসরি কাজ হুম, করছেন হুইচ ইজ এ ড্রিম ফর মানে হুম, হুম, যেকোনো এমপ্লয়ের জন্য হুম, একটা ড্রিম। হুম, সো যেকোনো মানুষের জন্য একটা ড্রিম। এমপ্লয়িটা আসলে ভুল গেছে আরেকবার বলতে হবে। যেকোনো মানুষের জন্য যেটা হুম। অ্যাকচুয়ালি একটা ড্রিম। সো আপনি ওদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আ হ্যাঁ, মানে আমি যেহেতু আমার ওই যে ড্রপ আউট এর গল্পটা ভালো করে বুঝি। তো ড্রপ আউট কে আসলে ফ্যান্টাসাইজ করার কিছু নাই। এটা আসলে ভালো না। এটা আসলে কাইন্ড অফ ওই যে কুইটার্স নেভার উইন এরকম একটা কথা আছে না? যে আ উইনার্স নেভার কুইট আর কুইটার্স নেভার উইন। তো আল্লাহ আসলে আমাকে রহমত করছে দেখেই আমি আসলে আমার আম্মার হয়তো অনেক দোয়া ছিল। এখানে আমার কোনো ইয়ে নাই। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আ মানে এটা না একটা জার্নি। মানে লাইফের যে মানে মৃত্যুর আগ পর্যন্ত এটা একটা জার্নি। তো আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে যে ওই যে বুয়েটের সিএসই তো হয় নাই, নটরডেমে পড়তে পারি নাই। আমি ডি এন্ড টেনে দিছি। বাট আ আমি যদি বুয়েটের সিএসই তেও পড়তাম, আমি বুয়েটের সিএসই পড়াও অনেক মানুষকে দেখছি যারা পরের লাইফে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। রাইট। তো আমার জীবন যদি বাংলাদেশে কত বাঁচে? হয়তো 70 ইয়ার্স বাঁচে একজন বাঙালি এভারেজে। তা 70 ইয়ার্স এর একটা জীবনে মানে ওই ৫ বছরের ঘটনা ওইটার জন্য আমার বাকি মানে ৩৫ বছর, ৪০ বছরকে আমি আসলে জলাঞ্জলি দিয়ে দিব এরকম ডিসিশন এ আসলে যাওয়াই উচিত না। আর আরেকটা যেটা আমার লার্নিং হইছে যে এইরকম সময়ে যে যখন যদি নেগেটিভ কোনো ঘটনা ঘটে, তখন হচ্ছে অনেক সময় মানুষের মাথা ঠিকমতো কাজ করে না। মানে নিজের ডিসিশন মেকিং ভালো হয় না। এইজন্য পিয়ার বা যদি মেন্টর কোনো ফিগার থাকে বা ইভেন নিজের মাও ইনাদের সাথে অনেক আগেই ডিসকাস করে এট লিস্ট সলিউশন এর জন্য প্ল্যান করে সেই অনুযায়ী আগানো দরকার আরকি। মানে আলোচনা করা বা ইয়ে করা এই জিনিসটাও বেশ জরুরি। আমি নিজের মধ্যে নিয়েছিলাম। ওইজন্য আমাকে একটা অনেক বড় ব্যাড ইফেক্ট করছে। আর আরেকটা যেটা যে আ ওই যে মানে জীবনটা আসলে টেম্পোরারি মানে এখানে সমস্ত ঘটনাই টেম্পোরারি। আর মানে অনেক ছোট জিনিস নিয়ে জীবনের টার্গেট না বানায়ে মানে বড় কোনো এন্ড গোল নিয়ে কাজ করা উচিত। তাইলে তখন ভার্সিটি বা কোন কোম্পানি এগুলো আসলে কখনো ম্যাটার করবে না। মানে এন্ড রেজাল্টটা যদি ঐরকম বিগার হয়। যেমন আমার এন্ড রেজাল্ট যদি হইতো যে না আমি আসলে বুয়েটের সিএসসি না, আমি আসলে জান্নাতে যাইতে চাই হ্যাঁ, কখনো। হ্যাঁ, হ্যাঁ। তাইলে কিন্তু আমার মানে ওই অপরচুনিটিই নাই যে বুয়েটের সিএসসি হয় নাই, নটরডেমে হয় নাই। আর জান্নাতে যাওয়া তো একটা এভার গোইং মানে মৃত্যুর আগ পর্যন্ত এভার গোইং জার্নি। আমি ওইখানে হতাশ হওয়ার আমার চান্স নাই। কন্টিনিউয়াস মানে চেষ্টা আরকি। তো এইটাই মানে ছোট কোনো মানে দেখেন আমি যে ওই যে বুয়েটের সিএসই কে টার্গেট করছি ওইটা কিন্তু ওইখানেই শেষ। রাইট। ভর্তি হওয়ার পরে। তারপরে আমি কি করব? সো বড় গোল ইয়ে করা উচিত। লাস্ট একটা প্রশ্ন করে শেষ হুম, করব সেটা হচ্ছে ভাই সো আপনার এই ৮ বছরের হুম, গ্রোথ আলহামদুলিল্লাহ আপনি আই হোপ আপনি স্যাটিসফাইড। সো এই ৮ বছরের গ্রোথ এ যদি একটা জিনিস আপনি মানে সবচেয়ে লার্নিং পয়েন্ট হয়ে থাকে
সামনেও আলহামদুলিল্লাহ আই হোপ যে আপনি আরো বড় ইয়েতে চলে যাবেন ইনশাল্লাহ। তো ওইটা কি হবে? এটা ভালো প্রশ্ন করছেন। এটা হচ্ছে আমার যেটা লার্নিং হইছে, মানে যেটা আমার সবসময় মনে থাকবে বা আমি নিজেকে ওই অনুযায়ী চেঞ্জ করতেছি এখন। সেটা হচ্ছে আমি মানে কোম্পানির ভালো, অন্য মানুষের ভালো বা ওভারঅল সবার ভালোর পাশাপাশি নিজের ভালোটাকে অলওয়েজ অন পার রাখতে হবে এগুলা। যে আমি কোম্পানির কেপিআই এর জন্য চেষ্টা করতেছি, পাশাপাশি আমার নিজেরও যেই অবজেক্টিভ ওইটাও যেন সবসময় থাকে। তাহলে না ডিসিশন মেকিং থেকে শুরু করে জার্নিটা উইন-উইন হয়। রাইট। কিন্তু এটা যদি না থাকে, আমি কোম্পানির জন্য অনেক চেষ্টা করতেছি, কোম্পানির খারাপ সময় আসতেই পারে। তখন কিন্তু মানে কোম্পানি ওভারঅল ভালোর জন্য চেষ্টা করবে। মানে একটা হলিস্টিক মানে মানে ভালোর জন্য চেষ্টা করবে। ইন্ডিভিজুয়াল আদনানের কথা হয়তো কোম্পানি তখন নাও চেষ্টা করতে পারবে। তো এইরকম সিনারিওর জন্য তাইলে আমি যদি অলওয়েজ টপ অফ দ্য মাইন্ড এ নিজেরও অবজেক্টিভটা রাখি এবং ওইটার জন্য সবসময় কাজ করি। আমি বলতেছি না যে এই ২ টা কনফ্লিক্টিং। ২ টাকে মার্জ করে উইন-উইন সিনারিও। মানে আমার নিজের একটা অলওয়েজ প্ল্যান থাকা দরকার। আমি যেটা বলতে চাইতেছি যে আচ্ছা, আচ্ছা। হয়তো যে আমি অন্যরকম এই টপ পজিশনে যাইতে চাই। এটা যদি আমার শুরু থেকে থাকতো, হয়তো আমি ওই যে গ্রোথ লিডের ওই টাইমটায় তখনই আমি এটাকে কাজে লাগায় হয়তো এতদিন হয়তো মালিক হয়ে বসতাম। আই এম জাস্ট জোকিং। তারপরে হচ্ছে আ বা বা আমার হচ্ছে এরপর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাওয়ার ইচ্ছা। বা আমার হচ্ছে এআই তে এরপরে গ্রামীণফোনে জব করার ইচ্ছা। এরকম নিজের একটা রোড ম্যাপ অলওয়েজ নিজের কাছে থাকা উচিত। রাইট। তাহলে হচ্ছে টাইম এবং ইমোশনের বেটার ইউটিলাইজেশন হয়। আলহামদুলিল্লাহ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এইখানে আ নট অনলি আমি উপকৃত হইছি, এখানে আমাদের সেটে যারা আছেন তারা সবাই অ্যাকচুয়ালি উপকৃত হইছেন। অ্যান্ড উই রিয়ালি এনজয়েড দি শো। জি, আমিও আ খুব এনজয় তো করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমরা শো এর শেষে চলে এসেছি। আ থ্যাংকস টু আদনান ভাই এত সুন্দর একটি আ টাইম আমাদেরকে দেয়ার জন্য। আমরা সবাই উপকৃত হয়েছি এখানে সেটে যারা ছিলেন এবং আমি নিজেও। সো উই আর হোপিং যে আপনারাও এটার থ্রুতে উপকার পেয়েছেন। আ অ্যান্ড উই অলসো হোপ যে আমরা নেক্সট এমন এপিসোডস আপনাদের জন্য নিয়ে আসতে পারি যেটার থ্রুতে আপনারা আরো উপকার পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে উই আর সাইনিং অফ ফ্রম দি লিডার্স ডায়েরি। থ্যাংক ইউ।